আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? এই যে চলে আসছি। না, ঘুম না। তো ভাই চলে আসছে, তোর একটু জয়েন হয়ে যা। বাকিদের একটু জয়েন হইতে বল। আজকে আমরা ইংলিশটা দেখবো। হ্যাঁ, ইংলিশ মানে এর আগে সলভ করানো হয় নাই। সো ইংলিশটা দেখবো। লেট করার জন্য একটু সরি, আসলে একটু গোসল করতে গেছিলাম, খুব গরম লাগতেছে। ভাবলাম একটু দ্রুত দৌড়ায় গোসল করে আসি, লেট হয়ে গেছে। হ্যাঁ, আরে তারা নেই, সব পারবি। চল, আজকে আমরা ইংলিশ দেখবো, ঠিক আছে? এটা লাস্ট ইয়ারে, হ্যাঁ, এগ্রি ক্লাস্টারে লাস্ট ইয়ারে 22-23-এ, ঠিক আছে? এটা হলো এগ্রি ক্লাস্টার 22-23, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 22-23 যে প্রশ্নগুলো আছে এগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, যে বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপুল, ঠিক আছে? বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, এটা কি বলছে? আর দ্য ডেঞ্জারাস পিপুল ইন হুইচ পোয়েম ডাজ দ্য লাইন অকার, যে কোন কবিতার মধ্যে এই লাইনটা আছে, ঠিক আছে? এই যে প্রশ্নটা আসছে এটা হলো আসলে আমরা বলি যে ইংলিশ লিটারেচার থেকে আসছে। ইংলিশ লিটারেচার থেকে আসছে। মাঝে মাঝে একটা দুটো প্রশ্ন অনেক সময় ইংলিশ লিটারেচার থেকে চলে আসে। এখন এই জন্য কি আসলে ইংলিশ লিটারেচার পড়া শুরু করবো কিনা? না, এটা পড়ার কোনো দরকার নেই। এই টাইপের প্রশ্ন আসে, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো এটা স্কিপ করা। আর যদি কমন লাইন পড়ে যায়, বই থেকে যদি কমন পড়ে বা নিজে যদি বুঝতে পারো সেক্ষেত্রে দেখাবা। আদারওয়াইজ আমি বলবো এই টাইপের প্রশ্ন যদি ইংলিশ লিটারেচার থেকে চলে আসে, যে কোনো কি আছে ইংলিশ রাইটারের নাম আসছে, যেমন রবার্ট ফ্রস্ট, ডিএস লরেন্স, ল্যাংস্টন হিউজ, এসটি কলরেজ, এই টাইপ নাম যদি আসে সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে এই টাইপের প্রশ্ন তোমার যদি কমন পড়ে তাহলে দেখাবা। কমন পড়লে আবার বলছি, কমন পড়লে দেখাবা, আদারওয়াইজ তুমি স্কিপ করবা। কি বলছি বলো? এই টাইপ প্রশ্ন দিয়া, ঠিক আছে, এই টাইপ প্রশ্ন দিয়ে তোমার কি করা যাবে না, এই টাইপ প্রশ্ন দিয়ে তোমার চিন্তা করা যাবে না, এই টাইপ প্রশ্ন দিয়ে আটকে পড়া যাবে না যে আল্লাহ, ঠিক আছে? অনেক সময় যেমন এর আগের বছর যে সেশনটা ছিল ওই সেশনে ইংলিশ 1 নম্বর প্রশ্ন ছিল, মানে প্রথম দিকে 10টা ইংলিশ ছিল। তো এই টাইপের প্রশ্ন দেখে ঘাবড়ানো যাবে না যে হাই হাই আমি তো এই প্রশ্ন কমন পড়ে নাই, এই প্রশ্ন তো আমি জীবনে কোনো দিন পড়ি না, এটা কই থেকে আসলো, কিচ্ছু চিন্তা করা যাবে না। কারণ একটা অপশন যদি চলে যায় আরো 99টা অপশন আছে তোমার চান্স পাওয়ার জন্য, ঠিক আছে? সো একটা অপশন নিয়ে ভাইয়া কিছু দেখি না, এই যে এখন দেখো, এখন দেখো, এখন দাও না, এখন দেখতে পারার কথা। এই এখন দেখতেছিস না তোরা? এটা কি বলিস? এই এখন তো দেখতে পারার কথা অবশ্যই। চন্দ্রিমা দিশা, এখন দেখতো কি অবস্থা? বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপুল, এখন দেখা যাচ্ছে কিনা? একজন একটু কমেন্ট করো, একজন একটু কমেন্ট করো। হ্যাঁ, দেখা যায়, ঠিক আছে। বলছি এই টাইপের প্রশ্ন যদি চলে আসে, এই টাইপের প্রশ্নগুলো আসছে ইংলিশ লিটারেচার থেকে, লিটারেচার থেকে প্রশ্ন আসছে, যদিও টেক্সট বুক থেকে বলছে ওরা। যদি তোমার কমন পড়ে, ঠিক আছে, রাইটারের নাম যদি কমন পড়ে সেক্ষেত্রে দেখাবা, আদারওয়াইজ তুমি দেখবাই না। এই প্রশ্ন প্রথম দিকে ফার্স্ট অ্যাটেম্পটে এই প্রশ্ন তোমার দেখার দরকার নেই, ফার্স্ট অ্যাটেম্পটে তুমি এটা স্কিপ করে যাবে। আমি বারবারই একটাই কথা বলার সুযোগ বা একটাই কথা, এটা হলো টেক্সট বুকের ড্রিম যে অধ্যায় আছে, ড্রিম অধ্যায়ের একটা কবিতা যেটা ডিএস লরেন্সের লেখা। তাহলে এই যে দ্য ড্রিম যে কবিতা ছিল ওইখানে বলছিল বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপুল, এটা কোনো মানে গ্রামার না, এটা কোনো ভোকাবুলারি পার্ট না, এটা কিচ্ছু না। এটা কই থেকে আসছে? ইংলিশ লিটারেচার থেকে আসছে, ইংলিশ লিটারেচার থেকে আসছে, ঠিক আছে? ইংলিশ কই থেকে আসছে? ইংলিশ লিটারেচার থেকে আসছে, মনে থাকবে, লিটারেচার থেকে আসছে। যেটা তোমার টেক্সট বইয়ে একটা কবিতা ছিল ড্রিম, এই ড্রিমের কবিতার ডিএস লরেন্সের ছিল। এখন যদি তোমার কমন পড়ে তুমি দাগাবা, যদি তোমার কমন না পড়ে তুমি ভাববা যে এটা তোমার কমন পড়ার দরকার নাই, এটা তুমি দাগাবাও না, দেখবাও না, ঠিক আছে?
ক্লিয়ার? আচ্ছা, তারপর চলে আসো। তাহলে এই প্রশ্ন নিয়ে কারো কোনো কনফিউশন যাতে না থাকে, এই টাইপের প্রশ্ন দেখলে ঘাবড়ানোর কিছু নাই যে হায় হায় আমার তো কমন পড়ে নাই। না, দরকার নাই তোমার কমন পড়ার। এই টাইপের প্রশ্ন কারোই কমন পড়ে না। এই প্রশ্ন তুমি যদি আমার বিসিএস যারা দিই আমরা, হ্যাঁ, আমাদের জন্য যদি দাও, ডিএস লরেন্স আমি অনেক কিছু পড়ছি, তারপরেও এই লাইন সরাসরি পড়ি নেই আমি। এটা আমার জন্য কঠিন প্রশ্ন, ঠিক আছে? সো আলটিমেটলি আমি যদি নাম জানি সবগুলোর, বাট সবার অনেক কিছু জানলেও এই লাইন হয়তো আমি ওইভাবে জানি না, নাই জানতে পারি। তো এই জন্য বললাম যে এরকম লিটারেচার থেকে প্রশ্ন যদি চলে আসে, ওই লিটারেচার প্রশ্ন নিয়ে তোমার ঘাবড়ানোর দরকার নাই। ওটা তুমি আপাতত যদি প্রথমবার দেখবা না, দ্বিতীয়বার যখন যদি দেখতে যাও, যদি কমন পড়ে দেখাবা, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি। তাহলে এটা এই প্রশ্ন নিয়ে ধারণা ক্লিয়ার হয়েছে? অনেকে ভাবে যে আল্লাহ এই প্রশ্নটা কইতে আসছে। এই ডিএস লরেন্স আবার কে? এটা হলো একজন ইংলিশ রাইটার, উনি একজন ব্রিটিশ রাইটার। হ্যাঁ, ডিএস লরেন্স একজন কি ব্রিটিশ রাইটার আর কি, ঠিক আছে? যিনি বিভিন্ন নোবেল, ঠিক আছে, বিখ্যাত কিছু নোবেল লিখছে। লেডি চ্যাটারবেরি লাভার্স, ঠিক আছে, ওনার বিখ্যাত নোবেল, ঠিক আছে? এই তো এরকম অনেকগুলো নোবেল আছে ওনার, ওগুলো ওইদিকে আমি যাচ্ছি না। ওনার একটা কবিতা ছিল, ওই ড্রিম কবিতার একটা লাইন আর কি এনে তুলে দিয়েছে। এই তো এই টাইপের প্রশ্ন আসলে দেখার দরকার নাই। আচ্ছা, তারপর 2 নম্বর প্রশ্ন, বারবারই বুঝাইতে পারছি মনে হয়। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ কি বলছে? অ্যাফ্লুয়েন্ট। আমরা জানি অ্যাফ্লুয়েন্ট মানে হলো সমৃদ্ধ। অ্যাফ্লুয়েন্ট মানে কি? সমৃদ্ধ। এখন তুমি দেখো তো এনে কোনটা সমৃদ্ধ ছাড়া আছে? হ্যাঁ, বলো হুইচ অ্যান্টোনিম ফর দ্য অ্যাফ্লুয়েন্ট। তোমরা 2 নম্বরটা আনসার করো তো দেখি। 2 নম্বরটা আনসার করো। চোখের একটু রেস্ট দরকার, কি করবা? একটু কষ্ট তো করতেই হবে। সাতশোটা বলে দেবো। এই যে একটু আগে শুরু হয়েছে, সমস্যা নাই, একটা প্রশ্ন করাইছি মাত্র। হ্যাঁ, ঠিক আছে, আমরা আজকে 2টা সেশন করবো আজকে। হ্যাঁ, আজকে হলো আমরা 22-23 আর 21-22 এই 2টার ইংলিশ করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, আর নেক্সট দিন আরো 2টা করে ফেলবো। আচ্ছা, তাহলে কি বলছি? অ্যান্টোনিম বা অ্যাফ্লুয়েন্ট। তোমরা একটু বলো তো, অ্যাফ্লুয়েন্ট মানে সমৃদ্ধ, অনেক বেশি, প্রচুর, ঠিক আছে? বা হলো তুমি বলতে পারো ব্যাপক, বা ওইভাবে বলতে পারো। তাহলে দেখো বাকিগুলো যদি তোমরা দেখি, আনসারটা বলো, আনসারটা বলো। হ্যাঁ, অনেকেই বলছো অলরেডি। প্রিয়ন্তী বলছো, সাইমা বলছো, ফিরোজা বলছো, মনি বলছো, তানবিরুল ইসলাম, মেঘে ঢাকা চাঁদ, এফআর সরকার, আন্নাফি, মরিয়ম বিলকে, সিলভিয়া। হ্যাঁ, ইনশাল্লাহ সবাই ধৈর্য ধারণ করো, সবাই চান্স পাই যাক ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা জানি সমৃদ্ধ, তো ওয়েলদি মানে সমৃদ্ধ বা হলো সম্পদশালী, এরকম মিজারেবলি মিলতেছে না, কসাস মিলতেছে না। কিন্তু সহজ যদি দেখি আমি, বাকিগুলো যদি নাও দেখি, আগে আমি দেখবো আনসারটা দেখবো আগে। দেখো এই অ্যাফ্লুয়েন্ট মানে সমৃদ্ধ, পোর মানে গরিব বা নাই বা কম বা দুষ্প্রাপ্যতা, এরকম বোঝায়। তাহলে আমার যেহেতু অ্যান্টোনিম চাইছে, মানে বিপরীত শব্দ চাইছে, তাহলে অ্যাফ্লুয়েন্টের বিপরীত হলো পোর, ঠিক আছে? এই তাহলে এটা সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে। আচ্ছা, তারপর 93 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ, এই যে নট কিন্তু বলছে, অনেকে এই চোখে কি করে, পরীক্ষা দিতে গেছে দায়া এই নট আর খুঁজে পায় না। হুইচ ওয়ার্ড মানে ভার্ব দেখাই লাফাইতেছে, আরে ভার্ব কোনটা? পরে তো ধুমায় যে ভাই হেড তো ভার্ব হয়ে যেতে পারে। হ্যাঁ, ভার্ব হইতে পারে, ঠিক আছে, দেখেই দেখায় ফেলছে। বা ইয়ার অ্যাঙ্গার বা হলো সরো, এটা ভার্ব হইতে পারে, দেখে দেখায় ফেলছে, বা এটার একটা ভার্ব ফর্ম থাকতে পারে, দেখে দেখায় ফেলছে। তাহলে এই নট খেয়াল করতে হবে। কেন? কারণ আমাদের বলা হয়ে থাকে আমাদের 2 রকম অ্যাক্টিভিটি আছে, একটা হলো প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি, একটা হলো সিম্পেথেটিক অ্যাক্টিভিটি। আমরা যখন দৌড়াই, আমরা যখন পরীক্ষায় থাকি, আমরা যখন ধরো এরকম মানে ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্সে থাকি, ঠিক আছে, মারামারি করতেছি, অমুক করতেছি, তমুক করতেছি, এই যে মানে হাইপার অ্যাক্টিভ রেসপন্স যেটা, এই সময় আমাদের সিম্পেথেটিক স্নায়ুগুলো কাজ করে। আর সিম্পেথেটিক যে স্নায়ু যখন কাজ করে, তখন এই যে চোখটা বড় বড় হয়ে যায়। মানে তোমার পিছিয়ে একটা বাঘ দৌড় দিছে, মানে বাঘ তোমার এগুলো কি করছে, মানে দৌড়াইতেছে, তুমি দেখবা সামনে যে দৌড় দিছো, তোমার চোখ এত বড় বড় হয়েছে, রাস্তা তুমি সব বড় বড় দেখতেছো। তাহলে মানুষের ওইগুলো কি, আমরা যখন কাজ করি বা অ্যাক্টিভিটি আমাদের অনেক বেশি থাকে, ঠিক আছে, বা আমরা অনেক প্রেশারে থাকি, তখন আমাদের কি হয়, সিম্পেথেটিক অ্যাক্টিভিটি কাজ করে। আর সিম্পেথেটিক অ্যাক্টিভিটি কাজ করলে, বায়োলজিতে তোমাদের পড়াইছি, সিম্পেথেটিক অ্যাক্টিভিটি কাজ করলে তখন চোখগুলো বড় বড় হয়ে যায়। তো এরকম পরীক্ষায় আমাদের সিম্পেথেটিক অ্যাক্টিভিটি কাজ করে, আমরা অনেক প্রেশারে থাকি, অনেক প্রেশার, টেনশন, অনেক মানে চাপ, চারপাশ থেকে চান্স পাইতে হবে, এরকম প্রেশারে থাকলে চোখগুলো বড় বড় হয়ে যায়। আর বড় বড় চোখ হলে যেটা ঝামেলা, তখন এই নোটগুলো খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? বড় চোখের ঝামেলা দেখাইলাম, মানে চোখ তখন হলে কি পিউপিল ডায়ালেটেড হয়ে যায়। আমরা জানি পিউপিল ডায়ালেটেড হইলে আমরা, তোমার মনে হতে পারে আল্লাহ ভাইয়া পরীক্ষার হলে চোখ বড় হয়ে গেলে তো ভালো সুবিধা, বেশি বেশি দেখবো না। রে ভাই, এই চোখ বড় হলে সমস্যা। তখন এই যে ছোটো ছোটো জিনিস, মানে ইজি ইজি জিনিস কি হয়, পরীক্ষার শেষে 9 দেওয়া আছে দেখি নাই আমি, পরীক্ষার শেষে না দেওয়া আছে দেখি নাই আমি, ইংলিশে নট দেওয়া আছে দেখি নাই আমি, এরকম হয়, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এটা বলো, তাহলে নট হ্যাভ এ ভার্ব ফর্ম, কোনটার ভার্ব ফর্ম নাই, কখনোই ভার্ব হইতে পারে না, ঠিক আছে? এই জিনিসটা বলো, কোনটা আছে? সরো আছে, অ্যাঙ্গার আছে, হেট আছে, আর ফিম আছে, বলো তো কোনটার ভার্ব ফর্ম নাই? এটা পার্শ্ব স্পিচ থেকে আসছে, এটা পার্শ্ব স্পিচ থেকে আসছে, এটা পার্শ্ব স্পিচ থেকে আসছে। হ্যাঁ, ঠিক আছে, বলো কোনটা? জান্নাতুল ফেরদৌস বলছে ডি, বাকিরা বলো।
বাকিরা বলো একটু। তাহলে ভার্ব ফর্ম নাই এরকম একটা ওয়ার্ড যেটা খেয়াল কি আছে, আমরা যদি দেখি খেয়াল করি, অ্যাঙ্গারে ভার্ব, সরল ভার্ব ফর্ম আছে, অ্যাঙ্গারে ভার্ব ফর্ম আছে, হেটারও কি হইতে পারে, ভার্ব ফর্ম হইতে পারে। বা তুমি যদি ফেমের কথা চিন্তা করো, এই ফেম যেটা ফেমাস থেকে আসছে, এটা একটা কিন্তু ফেমটা হলো কি, এটা একটা নাউন, ঠিক আছে, ফেম একটা কি নাউন, যার কোনো কি নাই, ভার্ব ফর্ম নাই। পৃথিবীতে কিছু ওয়ার্ড আছে যারা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যারা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। এই কিন্তু ফেম হলো যেটা নাউন, সেটা হলো কখনোই কি নাই, কোনো এর কি নাই, ভার্ব ফর্ম নাই। ফেমের কোনো কি নাই, ফেমের কোনো ভার্ব ফর্ম নাই, ফেমের কোনো কি নাই, ভার্ব ফর্ম নাই। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের আরেকটু বলি, তোমরা যারা এই যে 12 বেস এগ্রি স্টার রিস্টার্টে ভর্তি হতে যেতেছ, যারা ভর্তি আছে তারা তো আসোই 12 বেস এগ্রি রিস্টার্ট। তোমরা জানো যে ব্রাদার্স সেশনের একটা ইউনিক ফিচার এটা, ঠিক আছে। এটার কোর্স ফি আমরা রাখছি মাত্র 499 টাকা। এটাতে ভর্তি হলে তুমি কি পাবা, আমাদের যে এগ্রি স্টার, যেটা আমাদের ফুল কোর্স এগ্রি স্টার 2.0, এটার ফুল অ্যাক্সেস পাবা, ঠিক আছে। এছাড়া তুমি কি পাবা, 8টা ম্যারাথন ক্লাস পাবা, 8টা ম্যারাথন যে লাইভ হবে, ম্যারাথন ক্লাসটা পাবা। সো এটা আমার মনে হয় অনেক বড় একটা হিউজ অপরচুনিটি। এরপরে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট, এগুলো তো পাবাই, ঠিক আছে। সব মিলে মাত্র 499 টাকা। শেষ সময়টা যাতে কাজে লাগাইতে পারো, এই জন্য আমাদের এই ব্যাচ, ঠিক আছে, 12 ব্যাচ এগ্রি রিস্টার্ট ব্যাচ। এটা আমার মনে হয় মানে শেষ সময় টাকা থাকুক না থাকুক, একটু কষ্ট করে হলেও আমার মনে হয় এটাতে ভর্তি হয়ে লাস্ট সময়টা কাজে লাগানো উচিত। যারা পরীক্ষা দিতে চাচ্ছ, না দেবার চাইলে আলাদা ব্যাপারে ভাই, ঠিক আছে, দিতে চাইলে তাহলে এটা করা উচিত, ঠিক আছে। আর সামনে যারা, আমি আবারও বলতেছি, সামনে যারা হলো মানে 23 ব্যাচ আছো বা 24 ব্যাচ আছো, যারা হলো মেডিকেল ব্যাচ করতে চাচ্ছ, আমাদের মেডিকেল ব্যাচ নিয়ে বলছো, ঠিক আছে, তাদের জন্য একটা মানে খুশির সংবাদ হলো যে ব্রাদার্স সেশন মেডিকেল প্লাস ওবেসিটি, মানে আমাদের যেটা যাবে ডি ইউনিট, ঠিক আছে, ওবেসিটি এবার 5.0 যেটা যাবে ডি ইউনিটের জন্য। এই দুইটা একত্রে মানে একটাতে ভর্তি হলে তুমি দুইটা পাবা, ঠিক আছে, একটাতে ভর্তি হলে দুইটা পাবা, যেটা হলো 3999 টাকা আর কি, হ্যাঁ, ঠিক আছে, যেটা হলো এইচএসসির পরে শুরু হবে। মানে তুমি যদি মেডিকেল কোর্স করো, তাহলে তোমার ওবেসিটি ব্যাচে আর নতুন করে ভর্তি হওয়া লাগবে না। একদম মেডিকেল থেকে শুরু করে একদম জাহাঙ্গীরনগর পর্যন্ত তুমি একদম পুরোটাই আমাদের ফ্রি অ্যাক্সেস পাবা, ঠিক আছে। এটা নিয়ে আলাদা কোনো কিছু লাগবে না, বুঝতে পারছি? হ্যাঁ, প্রিয়ন্তি তো যুক্ত আছো, তাহলে এই কম্বো ব্যাগটা বুঝছো কিনা? তাহলে যারা 12 ডেজ রিস্টার্টে যুক্ত নাই, তারা অবশ্যই 12 ডেজ রিস্টার্টে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এটা দেখাই দিই তোমাদের, অনেকে দেখতে চাচ্ছ হয়তো বা। আচ্ছা, আর যে ওবিসিটি ব্যাচ যদি বলো, সরাসরি ওবিসিটি ব্যাচ যদি বলো, এটা বলতেছি দাঁড়াও। এই 12 ডেজ যেটা বললাম, 12 ডেজে যারা ভর্তি হও নাই এখনো, ঠিক আছে, যে রেগরি স্টার হিসেবে গেছে 20 তারিখে পরীক্ষা হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে না পরীক্ষা পিছাবে, সো 20 তারিখে ধরে নিয়ে আগাও। এটাতে বলছি এগ্রি স্টারের 2.0 ফুল অ্যাক্সেস পাবা, ম্যারাথন স্পেশাল সাজেশন ক্লাস, এটা 8টা হবে, 8টা ক্লাস হবে আমাদের। দাগানোবের পিডিএফ, গুচ্ছ সাজেশন, এগুলো তো পাবাই। এছাড়াও বলছি যে ফুল অ্যাক্সেস যতগুলো 65 নেয় না, আসলে 80+ লাইভ ক্লাস হয়েছে, এগুলো সব পাবা। পেপার ফাইনাল 8টা হবে, ঠিক আছে, 10টা মডেল টেস্ট হবে, যেটার কোর্স ফি হলো কি 499 টাকা, ঠিক আছে। আর ক্লাস শুরু হবে 5 তারিখ থেকে। 5 তারিখ ফার্স্ট ম্যারাথন আমারটা হবে, হ্যাঁ। ভর্তি হতে অবশ্যই ব্রাদার্স সেশন পেজে নক করবে, ঠিক আছে। আর এটা হলো আমাদের রুটিন, হ্যাঁ, এটা রুটিনটা যদি দেখাই, যে দেখো 5 তারিখে ক্লাস শুরু হয়েছে জীববিজ্ঞান প্রথম পত্র দিয়ে, ঠিক আছে। এই প্রথম ক্লাসটা আমাদের ফ্রি থাকবে সবার জন্য, দেখার জন্য, যে সবাই যাতে দেখতে পারো, ঠিক আছে। এই বাকি ক্লাসগুলো ম্যারাথন হবে সবগুলো, ঠিক আছে। আর মেডিকেল ব্যাচের কথা যদি বলি, মেডিকেল ব্যাচ আমরা 3 ভাই তো আছি, আর পাশে সেই মেডিকেল এমএমসির বা হলো আরএমসির যে পোলাপান এরা থাকবে, ঠিক আছে। মেডিস্টার 2.0, আর আরেকটা হলো যে ওবিসিটি ব্যাচ 5.0, যেটা এটা তো 4.0 এটা 5.0 হবে। এই 5.0 যেটা, এই দুইটা একত্রে, ঠিক আছে, এই দুইটা একত্রে আমাদের কম্বো প্যাক হিসাবে, যেটা বলছি কম্বো, মানে তুমি একটাতে ভর্তি হলে দুইটা পাবা, একদম জাবিটি ইউনিট পর্যন্তই পাবা, ঠিক আছে। সেটা হলো 3999 টাকা। আর যদি শুধু ওবিসিটির কথা চিন্তা করো, যে আমি ওবিসিটি লাগবে শুধু, ঠিক আছে, সেটার কোর্সে আরো 500 টাকা কমাইছি, কালকে আমি কথা বললাম, এটা 2499 টাকা, ঠিক আছে। যদি 2999 রাখতে চাইছিলাম, এটা অ্যাডভান্স বুকিং করে যদি করতে চাও, সেক্ষেত্রে তোমার হলো 2499 টাকা, হ্যাঁ। ওকে, হ্যাঁ, 22 বেশ, ঠিক আছে। আর যারা হলো এগ্রিস্টারে আসো, যারা ভর্তি আসো এগ্রিস্টারে, তাদের লাগবে না। আচ্ছা, তারপর আমরা প্রশ্ন চলে যাই। দেখো, ডক্টর মোহাম্মদ কি বলছে, শহীদুল্লাহ হ্যাড এ গ্রেট ফিল ফর ল্যাঙ্গুয়েজ।
এটা খেয়াল করে একটু, যারা আমার ক্লাস করছো, যারা একটু আমার ক্লাস করছো তারা এটা খুব ভালো মতো পারার কথা। যারা আমার পার্শ্ব স্পিচের ক্লাস করছো তারা সবাই একটু বলো তো, একদম খুব সহজে বলো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হ্যাড এ গ্রেট ফিল ফর ল্যাঙ্গুয়েজ। হেয়ার ফিল ইজ এ কি, এই যে ফিলটা আছে এই ফিলটা কি, মানে কোন পার্শ্ব স্পিচ, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফিল। ভালো মতো খেয়াল করো, ভাইয়া বারবার পড়াইছে এপিপিডি এপিপিডি, ভাইয়া পড়াইছে এপিপিডি। যারা আমার ক্লাস করছো, আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, এদের পরে একটা শব্দ থাকলে নাউন, দুইটা শব্দ থাকলে নাউন আর অ্যাডজেক্টিভ, তিনটা শব্দ থাকলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে ফিলটা কি হবে বলো, ফিলটা কি হবে বলো, ফিলটা কি হবে বলো তো, ফিলটা কি হবে? ফিলটা কি হবে দেখো, এখন খেয়াল করো তো, আমি পিপিডি বলছিলাম আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। এখানে যদি খেয়াল করো, এই যে একটা আর্টিকেল পেয়ে গেছি আমি, তাহলে ভাইয়া আর্টিকেলের পর কয়টা শব্দ আছে, এই যে একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে, কেন আর পরে নিব না, কারণ ফর আছে, মানে প্রিপোজিশন থাকলে তো এর মধ্যে পড়ে গেছে, তাহলে ওটা আলাদা জিনিস। তাহলে এইটুকু যদি খেয়াল করি, একটা আর্টিকেলের পর একটা শব্দ, দুইটা শব্দ, আমরা বলছি যে দুইটা শব্দ থাকলে শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। যারা আমার ক্লাস করছো, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে সেই অনুসারে এ গ্রেট ফিল, ফিল দেখে অন্য কিছু চিন্তা করা যাবে না, ফিল দেখে ফিলিংস আনা যাবে না, ফিল দেখে ফিলিংস আনা যাবে না। তাহলে ফিল যেহেতু না, এর কি বলছি, এপিপিডির পর দুইটা শব্দ আছে, শেষ শব্দটা 100% নাউন, আগের শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। দ্যাটস ওয়াই এই ফিলটা কি হবে, গুড, ভেরি গুড। এই সবাই নাউন বলছে, ভেরি গুড, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আন্নাফি বলছে সানজিয়া জান্নাত, ফিরোজা বেগম, হারুনুর রশিদ, মনি, ইসমত আফিয়া, সেজুতি, অথই, রাদিয়া, প্রিয়ন্তী, মুজাহিদ, জান্নাত ফেরদৌস, সাইমা, মিনহাজ, তো মরিয়ম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা হলো কি নাউন, আমি মনে বুঝাইতে পারছি কেমনে নাউন, আবারও বলতেছি। এখন যদি আরেক দিক থেকে চিন্তা করো, দেখো আমরা জানি যে প্রিপোজিশনের আগে অথবা পরে একটা শব্দ থাকলে সেটাও নাউন। ওইটা যদি কেউ নাও বুঝো, ওটা যদি কেউ নাও মনে করো, আমরা বিভিন্নভাবে দেখতে পারি, বিভিন্ন সাইড থেকে দেখতে পারি। কি বলছি দেখো, ফর ল্যাঙ্গুয়েজ, তাহলে ফিল ফর ল্যাঙ্গুয়েজ, ফর একটা প্রিপোজিশন বা প্রেপোজিশন আমরা যেটা বলি, এই প্রেপোজিশনের পর একটা সিঙ্গেল শব্দ থাকলে সেটা যেমন নাউন, ঠিক আগে যদি একটা শব্দ থাকে সেটাও নাউন হয়। সেই হিসেবে যদি দেখি, ফরের পর ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটাও নাউন, ল্যাঙ্গুয়েজের মানে ফরের আগে যে ফিল আছে সেটাও কি নাউন। তাহলে দেখো প্রিপোজিশনের আগে পরে দুইটা শব্দে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন হয়। এটাও একটা রুলস, হ্যাঁ। প্রিপোজিশনের আগে পরে ডিটারমিনারকে অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচনা করা যায়, হ্যাঁ অবশ্যই, অবশ্যই ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার না। সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আবারও বলতেছি, সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, বাট সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার নাও হইতে পারে, ঠিক আছে? কিন্তু ডিটারমিনার হয়েছে মাস্ট, ওটা অ্যাডজেক্টিভ, 100% অ্যাডজেক্টিভ, ডিটারমিনার মানেই অ্যাডজেক্টিভ, শুধু এইসব। তাহলে সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার নাও হইতে পারে, সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার নাও হইতে পারে। এই কঠিন লাগতেছে নাকি, ইংলিশ পারি না, পারা লাগবে কেন, এই ইংলিশ পারা লাগবে কেন? এই যে দেখো ভাইয়া পড়াইছিল, ভাইয়া যেমনি বলছিল যে শোনো ছোট ভাইয়া আপুরা, ঠিক আছে, আমার বাচ্চা কাচ্চারা, যারা এপিপিডি মনে রাখবা, আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর কি বলছি, ডিটারমিনার, এই যে চারটা শব্দ, এদের পরে যদি একটা, দুইটা, তিনটা শব্দ থাকে, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। যদি দুইটা শব্দ থাকে, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, আর যদি একটা শব্দ থাকে, শেষেরটা নাউন, কিচ্ছু পারার দরকার নাই। এই একটা আর্টিকেল, এরপরে গ্রেড, এরপরে ফিল, তাহলে এই যে 1, 2 নম্বর শব্দ, এটা কি নাউন, শেষ। এটা কত সহজ। তারপরে হলো 95 নম্বর প্রশ্নটা, এটা খুব সহজ একটা প্রশ্ন। ইন অর্ডার টু ডেস ইন লাইফ ওয়ান হ্যাজ টু ওয়ার্ক হার্ড। ইন অর্ডার টু, এই যে ইন অর্ডারের পরে কি আছে, একটা টু আছে। আমরা জানি সকল প্রিপোজিশনের পর জিরান ফর্ম বসলেও একমাত্র টু, যার পর সবসময় কি বসে, বেস ফর্ম বসে। টু এর পর সবসময় মনে রাখবা, টু এর পর কি বসে, বেস ফর্ম বসে। তোমাদের আজকে একটা সহজ জিনিস শিখাবো, বেস ফর্ম ভার্সেস প্রেজেন্ট ফর্ম। এটা অনেকের কাছে কি লাগে, কঠিন লাগে। বলো তো বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে ডিফারেন্স কি? ছোটবেলাতে তো অনেক কিছু পড়ছো, কিছু সহজ জিনিস শিখাই, বলো বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, ওটা পরে বলতেছি, ওটার আনসার পরে বলতেছি। বলো বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে ডিফারেন্সটা কি, বেসিক ডিফারেন্সটা কি? হোয়াট ইজ বেস ফর্ম, হোয়াট ইজ প্রেজেন্ট ফর্ম? ধরো বললাম আই গো টু স্কুল, এই যে গো বললাম, গোরে বললাম এটা বেস ফর্ম, আবার বললাম যে এটা প্রেজেন্ট ফর্ম।
ঠিক আছে, বুঝছো কি বললাম? এখন তাহলে ডিফারেন্সটা কি, কখন বেস ফর্ম বলবো, কখন প্রেজেন্ট ফর্ম বলবো? কেন বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম? বেস ফর্ম চেঞ্জ হয় না? হ্যাঁ, পরে একটু বলো তো দেখি। খুবই সহজ জিনিস, আমি বললাম কি খুবই একটা বেসিক জিনিস, বাট অনেক সময় কাজ করে না। যেমন আমরা প্রায়ই পড়ি যে এলো কি, এরপরে কি বসবে, এরপরে ভার্বের ওয়ান বসবে, মানে প্রেজেন্ট ফর্ম বসবে, বা এরপরে বেস ফর্ম বসবে। এই যে বেস ফর্মের কথাটা বলতেছি, আমরা জানি যে মোডাল অক্সিলারিগুলো, মোডাল অক্সিলারিগুলোর পরে সবসময় বেস ফর্ম বসবে। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, সবগুলোর পরে সবসময় কি বসবে, বেস ফর্ম বসবে। এই যে বেস ফর্মের ব্যাপারটা আমরা অনেক সময় খেয়াল করি না। ঠিক একইভাবে আমরা বলছি কি টু এর পর সবসময় কি বসবে, বেস ফর্ম বসবে, ভার্বের কি বসবে, বেস ফর্ম বসবে। টু এর পর ভার্বের কি বসবে, টু এর পর সবসময় কি বসবে, টু এর পর বেস ফর্ম বসবে, তখন প্রেজেন্ট ফর্মের কথা আনা যাবে না। এখন তাহলে ভাই বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের ডিফারেন্সটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? গুড, ঠিক আছে। এই যেমন আমরা বলি হি গোজ টু স্কুল, যেমন হি কি, হি গোজ টু স্কুল। এই যে গোজ, এই গোজ কি বেস ফর্ম বলো তো? এই গোজ কি বেস ফর্ম না প্রেজেন্ট ফর্ম? ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? এখানে গোজটা কি প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম বলো তো? এই গোজটা কি? ঠিক আছে, বলো তো বেস ফর্ম না প্রেজেন্ট ফর্ম? ঠিক আছে, এইখানে খেয়াল করো, দেখো এই গোজ কিন্তু এখানে বেস ফর্ম না। তাই আমি বলি বেস ফর্ম সবসময় হলো ভিত্তি, অর্থাৎ যে জিনিসটা যা দিয়ে তৈরি হয়েছে, বেস বা ভিত্তি যা, তাই বেস ফর্ম। ওটার সাথে কোনো এস, ইএস, কোনো আগা পিছা কিচ্ছু লাগানো যাবে না, না লাগালেই সেটা হলো বেস ফর্ম। এখন তাহলে কি ভাই এটা কি প্রেজেন্ট ফর্ম না? হ্যাঁ অবশ্যই প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম অবশ্যই প্রেজেন্ট ফর্ম, বাট সকল প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না। এটা বোঝানোর জন্য তোমাকে এতক্ষণ কথা বললাম। তাহলে বেস ফর্ম প্রেজেন্ট ফর্মের একটা ডিফারেন্স আছে। প্রেজেন্ট ফর্ম হ্যাঁ এটাও প্রেজেন্ট ফর্ম, এটাও বেস ফর্ম। তাহলে বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম হইতে পারে, মানে পৃথিবীর সকল বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না। প্রেজেন্ট ফর্ম হিসেবে কি থাকতে পারে, এস বা ইএস থাকতে পারে। প্রেজেন্ট ফর্ম হিসেবে কি থাকতে পারে, এস বা ইএস থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন গোর মধ্যে কিছু নাই, তাহলে গোটা কি প্রেজেন্ট ফর্ম? হ্যাঁ অবশ্যই সত্যি। গোটা বেস ফর্ম? হ্যাঁ অবশ্যই সত্যি, দুইটাই সত্যি। তাহলে পৃথিবীর সকল বেস ফর্ম কি প্রেজেন্ট ফর্ম। তাহলে অনেক সময় বেস ফর্ম বললে অনেকে বুঝে না যে এস ইএসটা যেমন গোস দাগায় ফেলে, না এটা বেস ফর্ম না। এটা এটার সাথে এই যে একটা এক্সট্রা জিনিস যুক্ত করছো, বেস মানে ভিত্তি। পৃথিবীতে যে যে জিনিসটা যেভাবে তৈরি হয়েছে সেটাই বেস ফর্ম। যে জিনিসটা যেভাবে তৈরি হয়েছে সেটাই কি বেস ফর্ম। ঠিক আছে, হ্যাঁ বেস ফর্ম মেবি আনচেঞ্জড, ম্যাক্সিমাম ক্ষেত্রে বেস ফর্ম আনচেঞ্জ থাকে। তাহলে বেস ফর্মের ব্যাপারটা হলো যখনই বেস ফর্ম বলবো তুমি একদম এক্স্যাক্টলি যে পৃথিবীতে যে শব্দটা যেভাবে আছে ওটাই বেস ফর্ম। আর প্রেজেন্ট ফর্ম হ্যাঁ এটাও প্রেজেন্ট ফর্ম। তাহলে বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম একই অর্থে কাজ করে, কিন্তু প্রেজেন্ট ফর্মের মধ্যে কি ডিফারেন্স আছে। যেমন এই যে গোজ যখন হয়ে গেছে তখন এটার পৃথিবীতে বেস ফর্ম নাই, সে তখন কি হয়ে গেছে, প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। সহজ জিনিস, বাট একটু বলে দিলাম আর কি, মাথায় রেখো। তাই ইন অর্ডার টু, আমি বলছি টু এর পরে কি বসবে, এই যে একটু আগে বলছি টু এর পরে কি বসবে, বেস ফর্ম বসবে। ঠিক আছে, বেস ফর্ম বসবে। কার বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। আবার হলো অন্য কিছু না, কিন্তু ভার্বের বেস ফর্ম বসবে, ভার্ব। আমি যদি খেয়াল করি দেখো, এর তুমি খেয়াল করো এই টু এর পর ভার্বের বেস ফর্ম যে আছে এনে কে আছে, সাকসেসফুল, এটা একটা এডজেক্টিভ। সাকসেসফুল কি একটা এডজেক্টিভ। এই যে সাকসিস এটা একটা নাউন হিসেবে কাজ করে, সাকসেসফুলি এটা হলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আমরা বলছি ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে আনসার কি হবে বলো, 95 এর আনসার কি হবে, 95 এর আনসার কি হবে বলো, 95 এর আনসার কি হবে, 95 এর আনসার কি হবে বলো, এই 95 এর আনসার বলো, 95 দ্রুত দ্রুত। 95 এর আনসার হবে ফিরোজা বেগম। বাকিরা বলো, বাকিরা বলো দ্রুত। প্রিয়ন্তী, ফিরোজা বেগম, প্রিয়ন্তী, ফিরোজা বেগম, মরিয়ম সিলভা। হ্যাঁ তাহলে এটা হলো ইন অর্ডার টু সাকসিড। একটু দেখলে, একটু যদি চোখ খুলাও, দেখতে হবে চক্ষু মিলিয়া। ঠিক আছে, দেখতে হবে কি চক্ষু মিলিয়া, চক্ষু মিলিয়া দেখলেই তখন পারা যাবে। ঠিক আছে, সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। এত বেশি বাড়ানোর দরকার নাই, ম্যাক্সিমাম লেভেল থাকলে খুব সুন্দর, পরীক্ষায় খুব ভালো দেখা যায়। ঠিক আছে, পরীক্ষায় কী করা যায়, খুব ভালো দেখা যায়। ওকে, আচ্ছা তারপর সব এটা একটা খুব ট্রিকি একটা প্রশ্ন, খুব ভালো লাগছে 96 নম্বর প্রশ্নটা, আমার খুব ভালো লাগছে 96 নম্বর প্রশ্নটা। 96 নম্বর প্রশ্নটা যদি খেয়াল করো, 96 নম্বর প্রশ্নটা যদি খেয়াল করো, দেখো দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার্স, দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার্স। এই 10 মেম্বার্স দেখে অনেকে এলো কি কনফিউজড হয়ে যাবে। বলো তো এটা কি হবে, 96 নম্বর প্রশ্নটা বলো। দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার্স, দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার্স। সেটাই, সকল চান্সপ্রাপ্ত অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিল, কিন্তু সকল অ্যাডমিশন ক্যান্ডিডেট কি না, চান্সপ্রাপ্ত না। কিসের ওষুধ মানে,
এটা তো বলো দেখি, এটা খুবই ট্রিকি একটা প্রশ্ন, খুবই ট্রিকি একটা প্রশ্ন, আমার খুব পছন্দের একটা জায়গাটা, ঠিক আছে, যেটা হলো দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার্স ডেস্ট প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং, ডেস্ট প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং ওয়াজ ওয়ার হ্যাভ বিন ইজ, ওয়াজ ওয়ার হ্যাভ বিন ইজ। এখন লাস্ট মিটিং যখন বলছে কিছু জিনিস তোমাকে খেয়াল করতে হবে, লাস্ট মিটিং যখন বলছে তখন এখানে ইজ বসার কোনো সুযোগ নাই। লাস্ট মিটিং যখন বলছে মানে শেষ মিটিং, তাহলে পাস্ট টেন্স হয়ে গেছে, পাস্ট টেন্সে কখনো কি আসে না, ইজ আসে না, ওটা বাদ, ইজ আসে না, ওটা বাদ। বুঝাইতে পারছি কিনা? ইজ কেন না, ওই যে আমি যেটা বলছি লাস্ট মিটিং যখনই বলছে তখন ইজ আসবে না, তখন ওটা একদম ফিনিশড। আর বাকিগুলো নিয়ে আমরা চিন্তা করবো কি হইতে পারে, বাকিগুলা চিন্তা করবো কি হইতে পারে। এখন ওয়াজটা সিঙ্গুলার ফর্মে আছে, ওয়ার আর হ্যাভ বিন এটা হলো প্লোরাল ফর্মে আছে, হ্যাভটা প্লোরাল ফর্ম আর হলো ওয়ারটাও কি প্লোরাল ফর্মে আছে। এখন আমরা দেখবো যে কি বসাইলে আমাদের এনে কারেক্ট হয়, কি বসাইলে এনে কারেক্টটা হয়। মনি বলছে হ্যাভ বিন, আচ্ছা হ্যাভ বিন মাথায় রাখলাম আমরা, ঠিক আছে। মনি বলছে হ্যাভ বিন, হ্যাঁ হইতেই পারে হ্যাভ বিন, ওর মনে হয়েছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ঠিক আছে। ভাইয়ের হারিয়ে যাবন, হ্যাঁ এটা আমার হারিয়ে যাবন, আর আমি তখন রেখে কী করবো, আমার প্রচুর গরম লাগতেছে, আমি ঘুমাইছিলাম, এটা সত্যি একটু ঘুমতে উঠছি, পরে তাড়াতাড়ি স্লাইড রেডি করছি, প্রশ্নগুলো দেখছি, একটু ব্যাখ্যাগুলো দেখছি, সব কিছু ঠিক করছি। এখন সব কিছু তো রেডি হইতে হয়, তারপরে একটু হলো পানিটা উপরে দিয়ে জাস্ট দৌড়ে আসছি। আচ্ছা কি বলছে রে, 10 মেম্বার্স দেখে তোমাদের এখানে একটা কি হবে, একটা ধাঁধা তৈরি হবে। কিন্তু পৃথিবীতে কিছু ওয়ার্ড আছে যারা কি করে আমাদের দুইটা সাবজেক্টকে কি করে আলাদা করে দেয়, দুইটা সাবজেক্টে। এখানে যেমন দুইটা সাবজেক্ট কি, একটা হলো দ্য ম্যানেজার আর একটা হলো 10 মেম্বার্স, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, দ্য ম্যানেজার আর একটা 10 মেম্বার্স, দুইটা সাবজেক্ট আছে। এখন এই দুইটা সাবজেক্ট কিছু কি আছে আমার মডিফায়ার এখানে মাঝখানে যুক্ত আছে বা কনজাংশন যুক্ত আছে, ঠিক আছে, বা হলো যারা হলো কি আমাদের কি করে দুইজনকে যুক্ত করে, এরকম কিছু জিনিস আছে, ঠিক আছে। এই জিনিসগুলো যখন থাকে, যেমন এদেরকে বলা হয় টুগেদার উইথ, ঠিক আছে, দেখো টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, উইথ, অ্যান্ড বাট, এই শব্দগুলো যখন থাকে তখন এরা কি করে দুইটা সাবজেক্টকে যুক্ত করে। এই দুইটা সাবজেক্টকে যখন যুক্ত করে, আমি বলি যে তখন তুমি খেয়াল করবা যে এরকম যখন সিঙ্গেল ওয়ার্ড থাকবে, যেমন টুগেদার উইথ একটা সিঙ্গেল ওয়ার্ড, মাঝখানে কোনো গ্যাপ নাই। অ্যান্ড বাই ডাবল ওয়ার্ড, কেমন ডাবল ওয়ার্ডটা একটু বলে দিই, ডাবল ওয়ার্ডটা একটু বলে দিই না, ডাবল ওয়ার্ড কি আছে, যেমন নট অনলি ডট 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 বাট অলসো, ঠিক আছে, বুঝছো, নট অনলি বাট অলসো, ঠিক আছে। তারপর হলো বলতে পারি হলো, আর কি বলতে পারি, নট অনলি বাট অলসো, আর কি ছিল, আরো কয়েকটা ছিল তো, তোরা এটা দিয়ে একটা দিয়ে বোঝায়, নট অনলি বাট অলসো দিয়ে দেয়। এই যে নট অনলি পরে দেখো একটা ডট 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 দিছ, পরে বাট অলসো দিছ, এই যে দুইজনের যে আলাদা করে দিলা, ঠিক আছে। আর দেখো এটাতে কি ছিল, টুগেদার উইথ ছিল, মনে রাখার জন্য আমি টেকনিকটা বলতেছি, টুগেদার উইথ ছিল, দেখো টুগেদার উইথে কিন্তু তুমি কি করছিলে, একসাথে ছিল। আর এই টাইপের শব্দগুলো দেখো আলাদা আলাদা থাকে, ঠিক আছে, এই শব্দের এই টাইপের শব্দগুলো কি থাকে, আলাদা আলাদা থাকে, বুঝছো, এই টাইপের শব্দগুলো কি থাকে, ক্লাস শেষ হওয়ার সময়। আচ্ছা এই যে নট অনলি বাট অলসো যখন থাকবে তখন আলাদা আলাদা থাকে, মানে এই জিনিসটার সাথে এই জিনিসটা আলাদা থাকে। কিন্তু টুগেদার উইথ, অ্যালং উইথ, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, তুমি যখন বলবা দেখো প্রত্যেকটা জিনিস একসাথে থাকে, একসাথে থাকে, একসাথে থাকে। একসাথে যখন থাকে তখন ফার্স্ট পারসন মানে ফার্স্ট মাইন্ড যে থাকে সেইগুলো মানে কি প্রধান যে থাকে সেই প্রধান থাকে। কিন্তু যখন তুমি আলাদা করে দিবা, নট অনলি মনে করলা আমির, বাট অলসো মনে করলা হলো আকাশ, ঠিক আছে, তুমি যখন আলাদা করে দিলা তখন এই যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি যে থাকবে সেইগুলো প্রধান হবে। মানে ব্যাপারটা হলো এরকম, যখন একত্রে থাকবে প্রথম ব্যক্তি প্রধান, যখন আলাদা আলাদা থাকবে, যখন, আচ্ছা আবার বলতেছি, বলছি কিছু কিছু কি আছে আমাদের কনজাংশন আছে যারা যুক্ত করে দুইটা সাবজেক্টকে যখন যুক্ত করে, কিছু আছে এরকম, যেমন নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, ঠিক আছে। আচ্ছা এরকম যখন তোমাকে দিলাম, আচ্ছা আরেকটা কি দিলাম, দেখো এইখানে তুমি দেখো এই যে ওয়ার্ডটা আমি যুক্ত করার জন্য ইউজ করলাম, ধরো নট অনলি মনে করলাম এ বাট অলসো বি, এই যে এ আর বি কে যুক্ত করার জন্য দুইজনকে যুক্ত করছি, দেখো এ এর সামনেও কিছুটা দিছি, বি এর সামনেও কিছুকে দিছি। আবার তুমি যদি বললাম আমি এ টুগেদার উইথ বি, ঠিক আছে, এ টুগেদার উইথ বি, খেয়াল করো তো এই যে এ আর বি এর মধ্যে এখানে যুক্ত করার জন্য কয়জনকে ইউজ করছি, একজনকে ইউজ করছি। এখন এই এ আর বি কে যুক্ত করার জন্য আমরা দুইজনকে ইউজ করছি। আমি বলছি যেই সব ওয়ার্ডে যুক্ত করার জন্য দুইজন লাগে তাদের ক্ষেত্রে প্রথম জনের প্রায়োরিটি থাকে না, দ্বিতীয় জনের প্রায়োরিটি সব। কিন্তু যাদেরকে যুক্ত করার জন্য একটা সিঙ্গেল ওয়ার্ড লাগে, যেমন টুগেদার উইথ যদি বলি, তোমাকে যদি অ্যালং উইথ বলি, তোমাকে যদি বলি অ্যাজ ওয়েল এজ বলি, তোমাকে যদি বলি অ্যান্ড বাট বলি, ঠিক আছে, তোমাকে যদি শুধু উইথ বলি,
তাহলে এই টাইপের জিনিসগুলো একটা খেয়াল করো তো, একটা সিঙ্গেল শব্দ দিয়ে কি করতেছি আমরা দুইজনকে যুক্ত করতেছি, তখন প্রথমজন যে পার্সন, ফার্স্ট পার্সন বা ফার্স্ট যে সাবজেক্ট, এই প্রায়োরিটি পাবে। কি প্রায়োরিটি পাবে? ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ এর অনুসারে ভার্ব বসবে কখন? যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে। আর যদি ডাবল ওয়ার্ড থাকে তখন বি নাম্বার মানে দ্বিতীয় জন যে আছে তাদের উপরে কি পাবে? প্রায়োরিটি পাবে। তাদের উপরে কি পাবে? প্রায়োরিটি পাবে। বুঝছো? এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু বুঝছো কিনা? তাহলে খেয়াল করো তো, এখানে ভাইয়া যে বলছে যে দা ম্যানেজার টুগেদার উইথ, দেখো একটা সিঙ্গেল শব্দ আছে, একটা সিঙ্গেল শব্দ দুইজনকে যুক্ত করছে, তাহলে ভাইয়া বলছে প্রথম জনের প্রায়োরিটি বেশি থাকবে, কারণ যখন সিঙ্গেল শব্দ ইউজ করছে, সিঙ্গেল শব্দ ইউজ করে প্রথম জনের প্রায়োরিটি বেশি থাকবে। প্রথম জনের প্রায়োরিটি কি থাকবে? বেশি থাকবে। তাহলে এখানে ম্যানেজার অনুসারে ভার্ব বসবে। তাহলে ম্যানেজার কয়জন? একজন। তাহলে সেক্ষেত্রে কি হবে? ওয়াজ হবে। কিন্তু এই শব্দটা যদি আমি এরকম বলতাম যে নট অনলি ম্যানেজার, নট অনলি দ্য ম্যানেজার, এখানে ধরো বাট অলসো দা হলো কি? বাট অলসো দা 10 মেম্বার্স। নট অনলি দ্য ম্যানেজার বাট অলসো দা 10 মেম্বার্স। এখন 10 মেম্বার্স যখন থাকতো, কারণ এইখানে যখন কি হতো? সেকেন্ড জন অনুসারে ভার্ব বসতো, তখন আমার আনসার ওয়ার হতো। আমি বুঝাইতে পারছি কিনা? ব্যাপারটা হলো সহজ ভাষায় যদি বলি তোমাকে, ভাইয়া যেটা বারবার একটা জিনিস খেয়াল করতে বলছে, সেটা হলো যে সিঙ্গেল একটা শব্দ যদি দুইজনকে যুক্ত করে, সিঙ্গেল একটা শব্দ দুইজনকে যুক্ত করলে প্রথম ব্যক্তি প্রায়োরিটি পাবে। কিন্তু ডাবল শব্দ যদি দুইজনকে যুক্ত করে, সেকেন্ড ব্যক্তি যে থাকবে সে প্রায়োরিটি পাবে। সেকেন্ড ব্যক্তি প্রায়োরিটি পাবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? তাহলে এই যে নট অনলি বাট অলসো, ওই যে এইদার অর, নেইদার নর, এইদার দেখো ডট ডর, এই যে কি এইদার অর, এই যে ডট ডট দিয়ে দুইজন আলাদা করলা, বা নেইদার নর বললা, এই যে নেইদার ডট ডট নর, এই যে দুইজনকে আলাদা করতেছো, বারবার আলাদা করতেছো। এই যে দুইজনকে যখন তুমি আলাদা করতেছো, আলাদা যখনই থাকবে তখন সেকেন্ড ব্যক্তি প্রায়োরিটি পাবে। একসাথে যখনই থাকবে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এন্ড বাট, এন্ড উইথ, এরকম যখন থাকবে তখন প্রথমজন প্রায়োরিটি পাবে। শেষ, প্রথমজন প্রায়োরিটি পাবে। তিনজন বাদ পড়ে গেছে, তিনজনকে দিছে মানে, ঠিক আছে? তাহলে এটা মনে আমি বুঝাইতে পারছি। তাহলে এটার আনসার যদি দেখি আমরা, তাহলে সহজে এখন মনে তোমরা সবাই পারবা। ভাইয়া বলছে যে যদি দুইটা সাবজেক্ট যদি একটা সিঙ্গেল ওয়ার্ড দ্বারা যুক্ত হয়, তাহলে প্রথম জন প্রায়োরিটি পাবে। তাহলে প্রথম জন অনুসারে ভার্ব বসবে, ম্যানেজার একজন সিঙ্গেল পারসন, তাহলে ওয়াজ বসবে। শেষ, ঠিক আছে? এই তারপর চলে আসো, এটা হলো অ্যানালজি বলে, এটাকে অ্যানালজি বা অ্যানালজি বলে, সাদৃশ্য বৈসাদৃশ্য খোঁজা আর কি। হ্যাঁ, অ্যানালজিটা কি কি মিল আছে, অর্থাৎ আমাকে এনে একটা পেয়ার দিছে, ঠিক আছে, জোড়া দিছে। পৃথিবীতে তো জোড়া, তোরা যেমন কি বলা হয়েছে, প্রত্যেকের জোড়া দিয়ে পৃথিবীতে আল্লাহ বাড়াইছে, ঠিক আছে? জোড়া দিছে। জোড়াটা খেয়াল করি, এনভায়রনমেন্ট মানে পরিবেশ কি হয়েছে? পলিউশন, দূষণ হয়েছে, পরিবেশ দূষণ হয়েছে। তাহলে এনে এমন একটা জিনিস খুঁজতে হবে যেটা কি হয়েছে? ভালো জিনিস থেকে খারাপ হইতেছে। সোজা আলাপ, এটা পরিবেশ একটা ভালো জিনিস, পলিউশন একটা খারাপ জিনিস। ভালো জিনিসটা খারাপ হয়েছে, ভালো জিনিসটা খারাপ হয়েছে। এখানে আমার এমন একটা জিনিস খুঁজতে হবে যেটা ভালো জিনিস খারাপ হয়েছে। এটার মিলটা হলো যে ধরো আমি আর মাহমুদ ভাই, আমরা একটা উদাহরণ দিলাম, তারা আমি আর তোর ভাই মাহমুদ ভাই কি, আমাদের মধ্যে সম্পর্ক কি? ভাই। তাহলে আরেকটা সম্পর্ক এরকম অপশনে যাচ্ছে, ওটার মধ্যে ভাই খুঁজতে হবো। বুঝতে পারছি? ওটার মধ্যে কি করতে হবো? ভাই খুঁজতে হবো, বা তোর বোন খুঁজতে হবো, মানে সহোদর খুঁজতে হবো। বুঝতে পারছি? এটাকে বলা হয় অ্যানালজি বা সাদৃশ্য বা অ্যানালজি, যেটা বলো, ঠিক আছে? মানে সাদৃশ্যটা খুঁজে বের করা। এই প্রশ্নে অনেকে বোঝে না যে ভাই কি দাগাবো, এটা কি আসছে, আমি তো বুঝলামই না কি দেখাবো। এই যেটা বললাম যে এনভায়রনমেন্ট মানে পরিবেশের সাথে পলিউশনের যে সম্পর্কটা, এখানে বাকিগুলো যে পেয়ারগুলো আছে, বাকি যে জোড়াগুলো আছে, এই জোড়ার মধ্যে কোন জোড়াটা এরকম সম্পর্ক দেয় যে একটা ভালো জিনিস একটা খারাপ জিনিস, একটা ভালো জিনিস একটা খারাপ জিনিস, বা একটা এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে, বা পরিবেশটা দূষিত হচ্ছে, পরিবেশটা কি হচ্ছে? দূষিত হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা দেখো তো, ট্রি মানে কি? গাছ। প্লান্টেশন মানে রোপণ করা, গাছ রোপণ করা, এটা কি খারাপ জিনিস? দুইটাই ভালো না? এটাও ভালো এটাও ভালো। সং মিউজিক, ঠিক আছে, গান গাওয়ার মিউজিক একই জিনিস, ঠিক আছে? ব্রিলিয়ান্ট স্প্লেন্ডিড, দুইটাই কি একই জিনিসের মতো। কিন্তু তুমি খেয়াল করো তো, এখানে যদি বলি রিভার মানে নদী, আর ইরোশন মানে ক্ষয়। দেখো তো, নদীটা ক্ষয় হচ্ছে, হ্যাঁ আমরা জানি নদী ক্ষয় হয়, ঠিক আছে? তাহলে একটা ভালো জিনিসের সাথে একটা খারাপ জিনিস, মানে একটা জিনিস নষ্ট হচ্ছে, ঠিক একইভাবে একটা ভালো জিনিস পরিবেশের সাথে কি হচ্ছে? আমার দূষণ হচ্ছে, পলিউশন কি হচ্ছে? দূষণ হচ্ছে। তাহলে পরিবেশটা দূষণ হচ্ছে, ঠিক একইভাবে নদীটা কি হচ্ছে? ক্ষয় হচ্ছে। নদীটা কি হচ্ছে? ক্ষয় হচ্ছে। এই প্রশ্নটা বুঝছো কিনা বলো? 97 নাম্বার পেয়ারটা বুঝছো কিনা? এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে রিভার কি হবে? এরোশন হবে। রিভার কি হবে? এরোশন হবে। রিভার কি হবে? এরোশন হবে। ঠিক আছে? ক্লিয়ার? এটা ক্লিয়ার? তারপর 98 নম্বর প্রশ্ন আসে, এভরিওয়ান পারফর্ম ইন দ্য ইভেন্ট বাট নিশাত। ঠিক আছে? এটা এইদিকে 98 নম্বর প্রশ্নটা বলো তো। এগুলো আমার প্রশ্ন থেকে সব অনেক কিছু কমন আছে। এভরিওয়ান পারফর্ম ইন দ্য ইভেন্ট বাট নিশাত। প্রমাণ এই এটা কেমন প্রশ্ন? মানে এটা সহজ একটা প্রশ্ন। ওমা, অ্যানালজি সবচেয়ে সহজ প্রশ্ন, অ্যানালজির মধ্যে সহজ কোনো প্রশ্নই আসতে পারে না।
এটা কিচ্ছু না, বুঝলে এটা একদম তাকালেই, বাকিগুলো তুমি তাকাই দেখো, বাকিগুলো কোনোই হইতেছে না, সব সিনোনিমাস অর্থ দিচ্ছে, একই রকম অর্থ দিচ্ছে, ওটা কেন আনসার হবে? তুমি সম্পর্ক দেখে আরেকটা সম্পর্ক বের করবা, একটা জামাই বউ আছে আরেকটা জামাই বউ খুঁজে বের করবে, একটা ভাই বোন আছে আরেকটা ভাই বোন খুঁজে বের করবে, এটাই নিয়ম, আর কিছু না। উপরে যেটা থাকবে, উপরে যে সম্পর্কটা দিবে ওই সম্পর্কটা নিচে তুমি বের করবা, ওইটার মতো সম্পর্ক একদম ওইটাই থাকতে হবে, ব্যাপারটা এমন না। ধরো আমি আর তোমার মাহমুদ ভাই, আমরা দুই ভাই, তাহলে অপশনে দুইটা বোন থাকতে পারে, মানে সহোদর বুঝাইছে, একটু ট্রিকি তো হইতে হবে, একটু ট্রিকি হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা একটু বলো, এভরিওয়ান পারফর্ম ইন দ্য ইভেন্ট বাট নিশাত। এভরিওয়ান পারফর্ম ইন দ্য হলো কি ইভেন্ট বাট নিশাত, ঠিক আছে? শেষ করে দেবো বা ফার্স্টই শেষ করে দেবো, হ্যাঁ? আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কথা হলো যেটা বললাম 5 তারিখে ম্যারাথন ক্লাস, ঠিক আছে? 5 তারিখে ম্যারাথন ক্লাসটা ফ্রি নিবো, হ্যাঁ? সবাইকে বলে দিস, আমি হলো বোটা নিয়ে নিবো ইনশাল্লাহ 5 তারিখে, হ্যাঁ? 5 তারিখে বোটা নিয়ে নেবো, হ্যাঁ? ওকে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা হলো, যেটা বললাম 12 ডেসে যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আর হলো যারা আমাদের সামনে কম্বো প্যাকে ভর্তি হতে যাচ্ছ, ঠিক আছে, যে বিশ্বাস করো ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভর্তি যেতে পারো, ঠিক আছে? এভরিওয়ান পারফর্ম ইন দ্য ইভেন্ট বাট নিশাত। এই যে দেখো বাট নিশাত, যখন আমরা জানি বাট সবসময় কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, অনেকেই দেখে দেখো সারাও কি খারাপ, বাটটা দিয়েই 1 নম্বরে কনজাংশন দিছে, যাতে তুমি ভুল করে এটাই দেখো, মানে অন্য কিছু তোমার যাতে চিন্তাই না আসে, আরে বাট দেখে কনজাংশন দেখে ফেলছে না, এই বাট কিন্তু সবসময় কি না আমার কনজাংশন হিসেবে বসে না। আমি বাট না, শুধু পৃথিবীর প্রত্যেকটা পার্টস অফ স্পিচ হিসেবে বসতে পারে, ঠিক আছে? তাহলে পারফর্ম ইন দ্য ইভেন্ট বাট নিশাত, দেখো নিশাত একটা কি নাম, আমরা জানি নাম মানে নাউন, আর নাউনের আগে যা থাকে, ঠিক আছে, সেটাই কিন্তু প্রিপোজিশন। নাউনের আগে যেটা থাকে সেটা কি প্রিপোজিশন, এটা একটা ফরম্যাট, এটাতে তুমি চিন্তা করতে পারো। আরেকটা ফরম্যাট কি, বাট অর্থ হলো কি বলো, বাট অর্থ কিন্তু, বাট অর্থ কি কিন্তু, কিন্তু এই কিন্তু যদি, ঠিক আছে, কিন্তু হিসেবে বসে তাহলে সেটা হলো কনজাংশন। কিন্তু বাটটা যদি ছাড়া হিসেবে বসে, তখন এই বাটটা তখন কি আমার, তখন প্রিপোজিশন। যেমন এভরিওয়ান পারফর্ম ইন দ্য ইভেন্ট, সবাই প্রত্যেকে কি করছে, এই ইভেন্টে কি করছে, অংশগ্রহণ করছে, বাট নিষাদ, নিষাদ করে না আর কি, ঠিক আছে, নিষাদ ছাড়া আর কি, বাট নিষাদ কিনে কিন্তু নিষাদ হলো। তুমি যদি বলো এভরিওয়ান পারফর্ম ইন দ্য ইভেন্ট, যে প্রত্যেকে এই ইভেন্টে অংশগ্রহণ করছে, বাট নিষাদ কিন্তু নিষাদ, তাহলে কি শব্দটা শেষ হয়েছে না? কিন্তু ওরা তো ফুল স্টপ দিছে, ফুল স্টপ দিছে মানে কি শব্দটা শেষ হয়েছে, ঠিক আছে, আকাঙ্ক্ষা থাকা যাবে না। তার মানে প্রত্যেকেই পারফর্ম করছে নিষাদ ছাড়া, বা নিষাদ ছাড়া প্রত্যেকেই এই ইভেন্টে অংশগ্রহণ করছে, নিষাদ ছাড়া প্রত্যেকে এই ইভেন্টে অংশগ্রহণ করছে। এই যে নিষাদ কি হয়েছে, তাহলে ছাড়া হয়েছে, ছাড়া যখন হয় তখন এটা প্রিপোজিশন বা প্রিপোজিশন, ঠিক আছে? ছাড়া যখন হয় তখন সেটা কি প্রিপোজিশন, ক্লিয়ার? বাট কিন্তু বাদ এতবার কেন, সেটাই না। না, ইংলিশ ক্লাস 4 তারিখ নিব, আবার কালকে ফিজিক্স হবে, ইংলিশ 4 তারিখ নেব, 5 তারিখ ম্যারাথন হবে, 5 তারিখ ম্যারাথন হবে, ঠিক আছে? 4 তারিখ আবার ইংলিশের বাকি 2টা নিয়ে নিব, ক্লাসটা আজকে 2টা নিব, আরেকটা নিব, আর ক্লাসটা তো মোট 4টা, আজকে 2টা নিতেছি, নেক্সট দিন 2টা নিব, শেষ 4টা। 99 নম্বর প্রশ্ন আসো, হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি। এটা আমার সবচেয়ে বেশি বলবো যে এটা সবার মাঝখানে থাকা উচিত, এটা সবার মাঝখানে থাকা উচিত, ঠিক আছে? বলো হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেল, মানে কি স্পেলিং আসছে, অনেকে তোমরা বলো যে স্পেলিং আসে না, দেখো স্পেলিং কিন্তু আসছে, স্পেলিং কিন্তু আসছে। এটা আমার সবচেয়ে ফেভারিট একটা ওয়ার্ড, বলো এটার অর্থ কি? এটা স্পেলিংটা বলো। ইংলিশ ক্লাস এই যে আজকে হলো 2 তারিখে, আরেকটা হবে 4 তারিখে। আজকে হলো দুইটা, মানে ক্লাস্টার এগ্রির 2টা করাইলাম, আর ওই দিন ক্লাস্টার এগ্রি 2টা করাবো, শেষ 4টা আর কি। 4 তারিখে 4 তারিখ 9টায় ধরে রাখো ইনশাল্লাহ, 9টা আমি জানাই দিব, 9টায় হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কালকের ক্লাসটা 7:30টায়, কালকে হবে ফিজিক্স প্রশ্ন সলভ হবে, এটা হবে 7:30টায়, ঠিক আছে? এরপরের দিন হবে আমার হলো ইংলিশ, মানে এটা 3 তারিখ, এটা 4 তারিখ, 4 তারিখ একটা 9টায় ধরে রাখো, ঠিক আছে? ইংলিশে ক্লাসটা দেখবি 2টা আর কি। আর 5 তারিখে যেটা হবে এটা হলো ম্যারাথন, এটা ফ্রি হবে সবার জন্য, এটা হলো বুটানি, হ্যাঁ বুটানি ম্যারাথন, এটা 7:30টায় শুরু হবে, হ্যাঁ, কারণ ম্যারাথন নিতে টাইম লাগবে, ম্যারাথন 7:30টায় শুরু হবে, এটাই মোটামুটি রুটিন আপাতত, ঠিক আছে? ফিজিক্স আরেকটা হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, পোলাপান কমে যেতে সস্কায় ক্লাস কিন্তু নিব না, ইংলিশ নষ্ট করে পারাইতেছি, দেখো। তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেল, এই এটিকুয়েট অর্থ কি? এটিকুয়েট অর্থ শিষ্টাচার, সবার মধ্যে থাকা উচিত শিষ্টাচার, এটা বলো এটিকুয়েট অর্থটা কি? শিষ্টাচার। শিষ্টাচার অর্থ তাহলে তুমি দেখো
তো হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, কোনটা কারেক্টলি স্পেলড হচ্ছে, কোনটা কারেক্টলি স্পেলড হচ্ছে বলো তো, কোনটা কারেক্টলি স্পেলড হচ্ছে? হ্যাঁ, কোনটা কারেক্টলি স্পেল? বলো কোনটা কারেক্টলি স্পেল হচ্ছে? আচ্ছা দেখো এখানে তোমাদের আমি একটা হলো কি সুরাই বুদ্ধি শিখিয়েছিলাম, তারা মনে আছে কিনা? এই সুরাই বুদ্ধি মনে আছে কার? বল। দেখ তোদের প্রশ্ন আসছে, তোদের চোরাই বুদ্ধি শিখিয়ে দিই। দেখ চোরাই বুদ্ধি কার কার মনে আছে বলতো? এই চোরাই বুদ্ধি কার মনে আছে? ভাইয়া একটা স্পেলিং এর চোরাই বুদ্ধি শিখিয়েছিল, যারা আমার ক্লাস করছো, যারা ক্লাস করছো তোমাদের একটা চোরাই বুদ্ধি শিখিয়েছি। চোরাই বুদ্ধিটা কি? এই যারা ক্লাস করছো চোরাই বুদ্ধিটা বলো। তানভীর ইসলাম সিয়াম, আফরিন দিশা, না চোরাই বুদ্ধিটা কার মনে আছে? চোরাই বুদ্ধি দেখো, এই চোরাই বুদ্ধি খাটে যে তোমাকে দেখাই আমি। দেখো দেখো এটা হলো ইটি দিয়ে শুরু হয়েছে ইটিআই, এটাও ইটি দিয়ে শুরু হয়েছে ইটিআই, এটাও ইটি দিয়ে শুরু হয়েছে ইটিআই। তার মানে বোঝা যাচ্ছে মনে হয় ইটিআই দিয়ে প্রথম টুক ঠিক থাকতে পারে, ঠিক আছে। আর এটা দেখো ইটি দিয়ে শুরু হয়েছে, তাহলে এটার প্রথম অংশ ভুল আছে, এটার প্রথম অংশ, তাহলে সবচেয়ে ডিফারেন্স হলো এটা। সবার আগে বের করলাম যে এই তিনটা ইটি দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা ওটা দেখাইতেছি, মনে আছে? গুড গুড, ভেরি গুড। দেখো আমি বলছিলাম যেটা, এটা আমার যারা কাজ করো নাই, যারা আমার ভিতরে পেট বেচার না, যারা নতুন আছে তারা দেখো চোরাই বুদ্ধি দেখি। চারটা অপশনে তুমি খেয়াল করবা যে কোন অপশনটার প্রথম অংশ ভুল আছে। কেমনে বুঝবো? আমরা খেয়াল করলে দেখবো একটু, আমরা তো অনেকগুলো পড়াশোনাও করি টুকটাক। দেখো ইতি আছে ইতি আছে ইতি আছে, তার মানে এটার প্রথম অংশ ঠিক আছে। তার মানে এই যে ইটি যেটা, এটার প্রথম অংশ ভুল আছে। ইটি যেটা, এটার প্রথম অংশ কি আছে? এই যে ইটি যেটা, এটার প্রথম অংশ কি আছে? ভুল আছে। আমি আবারও বলতেছি, আমরা খেয়াল করবো প্রথমে যে কোনটার প্রথম অংশ ভুল আছে। চারটার মধ্যে খুঁজে বের করবে যে কোনটার। আমি দেখলাম যে এই তিনটা ইটি 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 দিয়ে শুরু, এটা হলো ইটি ই দিয়ে শুরু, তার মানে এটার প্রথম অংশ আমার ভুল আছে। তার মানে আমি বলছি কোনো স্পেলিং এর প্রথম অংশ ভুল থাকলে ওই স্পেলিং এর শেষ অংশ ঠিক থাকে, ওই স্পেলিং এর শেষ অংশ ঠিক থাকে, ঠিক আছে? বুঝে দিতে পারছি? ওই স্পেলিং এর শেষ অংশ ঠিক থাকে, তার মানে এই যে এই বাকি তিনটার মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে এটা বুঝবো আমি, এটার শেষ অংশ ঠিক আছে। কি বলছি বলো? কোনো জিনিসের প্রথম অংশ যদি ভুল থাকে ওই স্পেলিং এর শেষ অংশ ঠিক থাকে। দেখো কিউ ইউ ই টি ডাবল ই ডাবল টি, এখন আমি খুঁজে দেখবো যে কোনটার শেষে এটা আছে। দেখো এখানে আমি বসাই ওই যে কিউ, কি আছে? ইউ ই ডাবল টি ই, এটা মিলছে, ইতির পরে এইটুকু মিলছে, মিলে নাই, বাদ। পরে এনে বসাই কিউ ইউ ই ডাবল টি, এনে মিলছে, মিলে নাই, তাহলে এটাও বাদ। এনে বসাই দেখা এই যে কিউ ইউ ই ডাবল টি ই, দেখা যায় ইতির পরে এইটুকু মিলে গেছে, তাহলে আমার কারেক্ট অ্যান্সার। বল এটা কেমন জাদু দেখালাম? এটা সে একটা জাদু, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখ, এটা কিন্তু তোদের গত বছরের ক্লাস্টার ডিগ্রির প্রশ্ন, যেটা চোরাই বুদ্ধি দিয়ে বের করছি, ঠিক আছে। ওকে ভাইয়া, আপনার বায়ো ক্লাসগুলো অনেক ভালোভাবে করছিলাম, এমসিকিউ করছিলাম, তখন ভালোই পারতাম, বাট এখন একদমই পারতেছি না ভাইয়া, সব ভুলে গেছি। এমনটা কেন হচ্ছে? কিসের বারবার রিভিশন 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 রিভিশন? আমি যখন পড়াই তখন তো ভালো লাগবেই, ঠিক আছে, ঠিক আছে। এই বুঝছো কিনা? এটা আমার ক্লাস করলে হবে, যে আমার পেড ব্যাচে যারা আছে, এই জন্যই বলছি 12 ব্যাচ রিস্টারে ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে আমার এই রিস্টারে ফুল অ্যাক্সেস নিয়ে ওখানে ক্লাসগুলো করো, যার যার ভালো লাগবে, যেটা যেটা দরকার ওটা ক্লাসগুলো করো, ঠিক আছে। এটা বুঝছো কিনা? এই জাদুবিদ্যা মানে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো তোরা, চুরিবিদ্যার সবসময় এই জিনিসটা খাটবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি একটা অপশন থাকে, মানে একই জিনিসের স্পেলিং থাকে। কারণ স্পেলিং ভুল করতে গেলে কি লাগবে? হয় প্রথম টুক ভুল দিতে হবে, নাহলে পরের টুক ভুল দিতে হবে, ঠিক আছে, নাহলে মাঝখানে ভুল দিতে হবে, এটাই তো নিয়ম। তো এটা ছাড়া কি তুমি চারটা অপশন মিলাইতে পারবা? ধরো এটি পেডের মধ্যে তুমি ভুল দিবা না, চারটা অপশনে তিনটা তো ভুল দিতে হবে তোমার, তিনটা ভুল দিবা কেমনে? হয় প্রথমে ভুল, পরের টুক ভুল, ঠিক আছে, এটাই তো করবা, আর বাকি আরেকটা ঠিক দিবা। তাহলে বলছি যেটা একদমই বিপরীত, যেটা মিলতেছে না, ওটার প্রথম টুক ভুল খুঁজে বের করা, শেষের টুকাই না, বাকি তিনটার মধ্যে বসাই দিবা, যেটার মধ্যে মিলবে সেটাই আনসার, যেটার মধ্যে মিলবে সেটাই আনসার। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই জাদুটা ভালো লাগলে দ্রুত এনরোল করে ফেলো আমাদের সকল কোর্স, ঠিক আছে। আচ্ছা, দ্য গ্রাস ইজ ওয়েট, ঠিক আছে, ইট ডেস্ট লাস্ট নাইট, ঠিক আছে, লাস্ট নাইট বলছে, তাহলে এটা আমার কি পাস্ট টেন্স? পাস্ট টেন্সের মধ্যে দ্য গ্রাস ইজ ওয়েট, অতীতকালে যে জিনিসটা অবশ্যই ঘটবে, অবশ্যই ঘটছে, ঠিক আছে, এই জিনিসটাতে কি বসে বলো তো? 100 নম্বরটা বলো, 100 নম্বরটা বলো। এই পোলাপন কমে যেতেছো, একটু শেয়ার টেয়ার দাও না নাকি? ভাইয়াদের কথা তো বলো না নাকি? শেয়ার দাও, একটু শেয়ার দাও, মেনশন টেনশন করো। আমি ম্যারাথন ক্লাসে যদি 200 না পাইছি, আমি ক্লাসই নিব না। তাহলে ম্যারাথন ক্লাসে 200 প্লাস না পেলে ক্লাসই নিব না, এত কষ্ট করে ম্যারাথন নিব না, পেট বেচেও নিব না, যা।
ঠিক আছে, বলো তাহলে। দ্য গ্রাস ইজ ওয়েট, ইট ডেস্ট লাস্ট নাইট, ইট ডেস্ট লাস্ট নাইট। মরিয়ম বলছে, তাহমিনা আক্তার বলছে, আফরিন দিশা চক্রবর্তী বলছে, আন্নাফি বলছে, ইসমাত আফিয়া। হ্যাঁ দেখো আমি যেটা বলছি যে অতীতকালে অবশ্যই ঘটছে কোনো জিনিস, অবশ্যই মানে কি মাস্ট, মাস্ট ঘটবেই। ঠিক আছে, মাস্টের পরে কি আছে, মাস্ট রেইন আছে, মাস্ট রেইনড আছে, মাস্ট বি রেইন আছে, আর একটা মাস্ট কি আছে, হ্যাভ রেইনড আছে। সবার আগে যে এটা বাদ, এটা বাদ কেন ভাই? মাস্ট বি পরে কোনোদিন রেইন হয় না, মাস্ট বির পরে কি হয় না, কোনোদিন রেইন হয় না। মানে বুঝো না বুঝো, কিছু জিনিস সবসময় বাদ দেওয়ার চেষ্টা করো। আমি যেটা করতাম, হ্যাঁ বাংলা শাহরুখ খান, বাংলা শাহরুখ খানের মতো, এই শাহরুখ খানের বিখ্যাত বোঝ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মাস্ট বি রেইন কেন, কিছু জিনিস বাদ দিতে হবে, কারণ মাস্ট বির পরে কোনোদিন রেইন হইতে পারে না। ঠিক আছে, মাস্ট বির পরে কোনোদিন কি হইতে পারে না, রেইন হইতে পারে না। ঠিক আছে, আচ্ছা আবার মাস্টের পরে কোনোদিন রেইন হইতে পারে না। এখন ভাইয়া কেন হইতে পারে না? এই যে যেটা বললাম যে যখন তুমি এলো মাস্ট একটা কি বার বলো, মাস্ট একটা মডাল অক্সিলারি। ঠিক আছে, মডাল কি তুমি লিখতে পারবে না, মডাল, মাস্ট একটা মডাল, মডালের পরে সবসময় বেস ফর্ম বসে। মডালের পরে যদি তুমি বি আনো, সেখানে হলো কি বি থ্রি বসে, বা বারবের কি বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এই দুইটা যে ভুল তোমার এই সবার আগে খুঁজে বের করতে হবে। এখন তুমি গ্রাস ইজ ওয়েট, এটা কি মাস্ট রেইন দিবা না মাস্ট হ্যাভ রেইন দিবা, তোমার উপরে ডিপেন্ড করতেছে। মাস্ট হ্যাভ রেইন দিবা না মাস্ট রেইন দিবা। এখন যখন তোমার লাস্ট নাইট বলছে, শেষ রাত বলছে, আমি দেখো অনেক সময় তুমি নাই বুঝতে পারো আমার কথাগুলো। আমি ক্লাসে এতটুকু বুঝাইতে চাই যে যারা ইংলিশ কম পারো, কম বুঝো, বাট তোমার যাতে একটু বেসিক নলেজ দিয়ে তুমি আনসার করে ফেলতে পারো। আমি দেখবা খুবই কম ইংলিশ জানি, বাট আমি আমার চেষ্টাগুলো থাকে যে কীভাবে সহজ ট্রিক্সে বের করা যায়, কীভাবে সহজ ট্রিক্সে কী করা যায়, বের করা যায়। বুঝছো কি বলছি? আমার ক্লাস তুমি কোনো দিনও দেখবা না আমি অনেক নিয়ম পড়াইতেছি, অনেক কিছু করতেছি, হ্যাঁ ওইটা দিয়ে অনেক ভালো করা যায়। ওই নিয়ম তো সারা জীবন সব স্যাররা পড়াইছে, সব ভাইয়ারা পড়াইছে, ছোটোবেলাতে ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 আবার 11 12 পর্যন্ত পড়ছো, অ্যাডমিশনে পড়ছো, পড়তে পড়তে ইংলিশ টিচাররা খাওয়াই ফেলছে। এখন ওইটি পড়লে মাথা ঢুকবে না, বয়স হয়ে গেছে না তোমাদের, এখন তোমরা তো বড় বয়স হয়ে গেছে না, 2 বছর 1 বছর ধরে হলো প্রিপারেশন নিতেছ। ঠিক আছে, তাহলে আমি যে বলছি আমার বেসিকটা দেখো, আমি একদম খুব সহজ করে চিন্তা করছি, আমি কোনো নিয়ম টিয়ম বাদ যে ভাইয়া মাস্ট একটা কি মডাল অক্সিলারি, মডাল অক্সিলারির পরে সবসময় বেস ফর্ম বসে, যেহেতু বেস ফর্ম বসে নাই তাহলে এই অপশন ভুল। মডাল অক্সিলারির পরে আবার যখন বি ফর্ম আসে, বি ফর্মের পরে সবসময় বারবের থ্রি বসে, তার মানে এই রেইন বসছে, তারপরে বেস ফর্ম বসছে, তাহলে এটাও বাদ, তাহলে এই দুটো অপশন বাদ। এখন আসলে হলো মাস্টের পরে রেইন, এটা হলো এই নর্মালি কারেক্ট আছে, আর মাস্ট হ্যাভ রেইন এটাও নর্মালি কারেক্ট আছে। এখন তোমার যখন লাস্ট নাইট বলছে, মানে গত রাতের কথা বলছে, তার মানে কোনো দিনও মাস্ট রেইন হইতে পারে না, একদম সিম্পল ফর্মেটা হবে না। ঠিক আছে, অতীতকালের জিনিস, অতীতকালের জিনিস তোমার তো অতীতের ফর্মেটে নিতে হবে, তার মানে এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম হলো মাস্ট হ্যাভ রেইন। এখন তোমাকে যদি আমি নিয়মের কথা বলি, তাহলে অতীতকালে অবশ্যই ঘটবে এরকম ঘটনার ক্ষেত্রে অবশ্যই মাস্ট হ্যাভ প্লাস ভার্ব থ্রি বসে। অতীতকালের ঘটনা, অনেক বয়স হয়ে গেছে এটা তো বললাম, হ্যাঁ তাই হ্যাভ হবে, যেহেতু লাস্ট নাইট তাহলে কি হবে, হ্যাভ হবে। আমি মনে হয় খুব সহজেই বোঝানোর চেষ্টা করছি একদম। ঠিক আছে, মাস্ট হ্যাভ তারপরে ভার্ব থ্রি করবে। এরপর চলে আসো আমাদের কি আছে, আমাদের 21 সেশনটা দেখবো আমরা। হ্যাঁ 21 সেশন দেখো, 21 সেশনে প্রথমে ইংলিশ আছে, প্রথমে ইংলিশ দেখে অনেকে ঘাবড়ায় যায়, ঘাবড়ানোর দরকার নেই, তুমি অ্যাজ ইউজুয়াল চিন্তা করে দেখো, যেটা পারবো ওটা দেখাবা, যেটা পারবো না ওটা দেখাবো না। ঠিক আছে, ঠিক আছে, বলো এটা বলো। 1 নাম্বার, নেভার ডে স্টিল টুমরো, হোয়াট ইউ ক্যান ডু টুডে। বলো নেভার ডেস টিল টুমরো, নেভার ডেস টিল টুমরো, বলো নেভার ডেস টিল টুমরো হোয়াট ইউ ক্যান ডু। মানে নেভার ডেস টিল টুমরো মানে তুমি হলো কি করতে পারো না, বলো তো না, ইউ ক্যান ডু টুডে মানে আগামীকালের জন্য অপেক্ষা করো না, ইউ ক্যান ডু টুডে আজকেই করতে হবে। তোমাদের মধ্যে একটা কমন, ঠিক আছে, 1 নম্বরে শুনতে বি ভালো লাগে, মায়ের দিয়া মানে একদম কান্ডা ফাটাই বলবো একদম ফাজিল গোলা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এখন ইম্পর্টেন্ট কথা হলো তোমাদের যে ব্যাপারটা, তোমরা কি করো, তোমরা যদি বলি যে প্লিজ বাচ্চা কাচ্চারা পড়াশোনাটা করিস, যে ভাই আজকে যাই গেছে আজকে যাই শেষ, মানে তোদের কি হয়, আমি যাই তোদের কমন একটাই বলি, সিনারিও বলি, ধর হলো কি হয়েছে, পড়তে বসবি, সরি পড়তে বসবি, ধর হলো 7:35 বেজে গেছে, এই টাইম তো পড়া যাবে না, এটা খুবই অড টাইম, তাহলে 8টার থেকে বসি। ঠিক আছে, পরে 8টাতে মোবাইল টিপতে দিতে কি হয়েছে, 8:05 বাজে, আয় হায় 8:05 বেজে গেছে, থাক তাহলে 8টার দরকার নেই, তাহলে 8:30তে বসি। কে তোর কি 8:05 কি তোর হলো কি নানি না করছে যে পড়িস না, হ্যাঁ ফাজিলগুলা,
না তোর হলো মানে বয়ফ্রেন্ড না করছে পড়িস না, না গার্লফ্রেন্ড না করছে তোর পড়িস না। এই 5 বাজলে কে কোন নিয়মে আছে যে 5 বাজলে পড়তে বসা যাবে না, যে 30-এ বসতে হবো, 9টায় বসতে হবো? এইটার নিয়মটা মানে কে কইতে দিছে? অধিকাংশ স্টুডেন্টেরাই 35 বাজলে বলে না ভাইয়া এখন এই অড টাইমে শুরু করবো, তাহলে 8টা থেকে শুরু করি পড়াশোনা। আজকে রাত 9টা বেজে গেছে, আজকে থেকে শুরু করবো না, থাক কালকে থেকে শুরু করবো, কালকে সকাল থেকে একদম উড়াই ফেলবো একদম, ঠিক আছে? আজকে থাকা, আজকে হলো একটু বসছি, আজকে একটু গল্প করতে করতে লেট হয়ে গেছে, থাক আজকে পড়ার দরকার নেই, কালকে থেকে শুরু করবো, আগামীকালকে থেকে ইনশাল্লাহ। এই যে কমন সিনারিও গুলা, এটা কে কে আসস বল, কোন কোন বদমাইশ আসস সেদি? ঈদের পর একটা কামব্যাক করবো, শয়তানে না করছে না, দেন শুয়ে চিন্তা করিস আজকে আজকে তো পড়ি নাই, থাক আগামীকাল পড়বো। এই তো বললাম শয়তানে সব শয়তানে এলো। এই তো বললাম, ঠিক আছে? তো এটাই বলছে যে এটার এই ফ্রেশ, এটা কিন্তু একটা গ্রুপ ভার্ব, এটা একটা গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের মধ্যে কি লেখা ছিল? গ্রুপ ভার্বের মধ্যে লেখা ছিল নেভার পুট অফ টিল টুমোরো, ঠিক আছে? আগামীকালের জন্য কোনো কাজ রেখো না, হোয়াট ক্যান ইউ ডু টুডে, মানে তুমি আজকে কি করবে তাহলে, ঠিক আছে? আজকেই তোমাকে করতে হবে, মানে আমার কথা হলো কোনো কাজই তুমি আগামীকালের জন্য না রেখে তুমি আজকেই করো, তাহলে নেভার কি হবে? পুট অফ। নেভার কি হবে? পুট অফ, ঠিক আছে? বিচুর টাইমে পড়তে হয় না, না? আম্মু না করছে, বদমাইশ বলে আম্মু না করছে বলে। আচ্ছা, তারপর 2 নম্বরটা, দ্য অ্যান্টোনিম অফ মাইগ্রেন্ট। দ্য অ্যান্টোনিম অফ মাইগ্রেন্ট, মাইগ্রেন্ট মানে অভিবাসী, বা মাইগ্রেন্ট মানে হলো যারা এই দেশ থেকে চলে গেছে, যেমন তোমার জাহিদ ভাই একজন মাইগ্রেন্ট হিসেবে কাজ করতেছে, কারণ ওই দেশে চলে গেছে, ঠিক আছে? তাহলে বলো কি বলছে, বলো। হ্যাঁ, দ্য অ্যান্টোনিম অফ মাইগ্রেন্ট, মাইগ্রেন্ট মানে অভিবাসী, বা মাইগ্রেন্ট মানে যারা হলো মাইগ্রেশন মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাও, ঠিক আছে? প্রতিস্থাপিত হওয়া, বা তুমি যেটা বলতে চাও আর কি, বলো এটা। হ্যাঁ, অ্যান্টোনিম অফ মাইগ্রেন্ট, অ্যান্টোনিম চাইছে, এই যেগুলো জিনিস ভালো মতো খেয়াল করতে হবে, অ্যান্টোনিম না সিনোনিম চাইছে। এক্সপেক্টেড, জিপসি বা নোমেড, ঠিক আছে? নোমেড, ঠিক আছে? তাহলে এটা কী হবে বলো? সি নেটিভ, 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 ওকে। সি মেবি, 1 বছর ধরে এই চিন্তাই করতেছি কালকে পড়বো, আরেকদিন একটু বেশি বললে নিজেকে রানি রানি মনে হয়, পরে 1 সপ্তাহ ছুটি। এটাই তো রানি, এই তো পরে হলো ইয়ার পরে কি বলে, তাকে আর বললাম না, রানি কি হবো। রানী হইতে হইতে কাজের বেরিয়ে হয়ে যাওয়া লাগবে, বুঝছো? রানী হইতে হইতে কাজের বেরিয়ে হইতে হবে। আচ্ছা, সিনোনিম যদি বলে, দেখো মাইগ্রেন্ট মানে অভিবাসী, এই এক্সপেক্টেড মানে অভিবাসী, হ্যাঁ? এক্সপেক্টেড মানে যারা বাইরের দিকে গেছে, মাইগ্রেশন মানে মাইগ্রেন্ট মানে কারা? যারা দেশ থেকে শুরু করেন, যারা দেশ থেকে থাকে। তো তোমার জাহিদ ভাই এখন বর্তমানে বাংলাদেশে না থাকে, সে কি নিউজিল্যান্ডে থাকে, সে তাহলে মাইগ্রেন্ট, সে এক্সপেক্টেড, ঠিক আছে? আমরা কি বলি, আমরা সুন্দর যারা একটু স্মার্ট ইংলিশ জানে তারা হলো কি করে, মাইগ্রেন্ট না ইউজ করে এক্সপেক্টেড ইউজ করে, বা জিপসি ইউজ করা যায়। জিপসি মানে যাযাবর আর কি, মানে হ্যাঁ। নোমেড ইউজ করা যায়, নোমেড মানে যাযাবর, মানে এক দেশ থেকে যারা অন্য জায়গায় চলে গেছে, মানে নিজের জায়গায় যারা থাকতেছে না, তাহলে জিপসি, নোমেড এগুলো মোটামুটি সিনোনিম আছে, ঠিক আছে? বা এক্সপেক্টেড। কিন্তু মাইগ্রেন্ট মানে কি, তাহলে অন্য জায়গায় চলে গেছে, তাহলে নিজের দেশে যে আছে তাকে বলা হয় নেটিভ, তাকে বলা হয় কি নেটিভ। তাহলে অ্যান্টোনিম যেহেতু বলছে, তাহলে বেস্ট অ্যান্টোনিম হলো নেটিভ। বেস্ট অ্যান্টোনিম কি? নেটিভ, ঠিক আছে? ওই যে এটাই সাইদিয়া হলো মাস্ত হবো, ঠিক আছে? বিম্বারও পাবি না, সাইদিয়া মাস্ত হবো, বিম্বারও পারা সম্ভব না, বুঝছো? সাইদিয়া মাস্ত হবো, এটা গেলাম। মানে পড়ালেখা করলে রানী থাকবা, আর না করলে ওই যে কামের বেড়ি হইতো, ঠিক আছে? এটাই সাইদিয়া মাছ বান্না চাইলে বিম্বার দিয়ে মাছ কাজ করতে হবো, যাই হোক রানী হইলেও কাজ করতে হবো, ওটা পরের হিসাব। এইটাই, পড়ালেখা করলে তো বিম্বার পাওয়া যাবো, আর না করলে ওই যে জাহাঙ্গীরনগর বানাইছিল না, যতই তুমি এলো কি বলো পড়ালেখা করো, ঠিক আছে? থালা বাসন তোমাকে মাজতেই হবে, পড়ালেখা করলে বিম্বার দিয়া, আর না করলে কি সাইদিয়া। আচ্ছা, ঠিক আছে? তাহলে এটা কি বলছি, অ্যান্টোনিম অফ মাইগ্রেন্ট, মাইগ্রেন্ট মানে অভিবাসী, তাহলে এটা হলো নেটিভ, যে হলো স্থানীয়। স্থানীয় যে ধরো আমি এই জায়গায় স্থানীয়, তাহলে আমি নেটিভ এখানে, বা বাংলাদেশের জন্য আমরা কি প্রত্যেকেই নেটিভ, কিন্তু বাংলাদেশ যদি ছেড়ে যাই তাহলে সেক্ষেত্রে আমি কি হবো, মাইগ্রেন্ট হবো বা এক্সপেক্টেড হবো। তারপর 3 নম্বরটা, দ্য ইডিয়ম। ইডিয়ম এন্ড ফ্রেশ আসছে, লেট থিংস স্লাইড, মানে একটা জিনিস লেট থিংস স্লাইড, এটা একটা কি আসছে, একটা ইডিয়ম এন্ড ফ্রেশ আসছে। আমি বলছিলাম তোমাদের, বারবার বলছিলাম, তোমরা যারা আছো আমার স্টুডেন্ট, বারবার একটা কথা বলছিলাম যে বর্তমানে ফ্রেশ এন্ড ইডিয়মস বাংলা আসে না,
যে এটার মানে কি, এটা কি আসে, ইংলিশ মিনিং আসে। তাহলে এই জন্য কী করতে হবে, ইংলিশ মিনিং পড়তে হবে, বাংলা মুখস্থ করে লাভ নাই। এখন একটা জিনিস পাশে রাখা, যে লেট থিংস লাইট মানে পাশে রাখো, মানে তুমি সামনে তোমার একটা জিনিস আছে, বললাম যে পাশে রাখো, ঠিক আছে, বিম্বারের বাংলাদেশ, হ্যাঁ ঠিক আছে। তাহলে বলো তাহলে কি হবে, এটার আনসার করো। দ্য ইডম লেট থিংস লাইট মিনস কি হবে, ইগনোর, লুজ গ্র্যাজুয়ালি, রিভিল এ সিক্রেট, সেট ফ্রি। দেখি বলো তো। মিনহাজ বলছে, রেডস বলছে, তাহমিনা বলছে, রশিদ বলছে, আপনাকে হচ্ছে বাংলাদেশ, আফরিন দেশ। আচ্ছা মরিয়ম বিলকিস, এখন কি এগ্রি প্রিপারেশন স্টার্ট করলে শেষ করা পসিবল ভাইয়া? কিছুই করি না এখন, পসিবল ইম্পসিবল কিছু নাই, তুমি যদি শেষ ট্রাই করো অবশ্যই সম্ভব। আমি বলছি যে শেষ টাইমে, আরে এখন তোমার যদি বেসিক ভালো থাকে শেষ 10 দিনে পড়া সম্ভব না, 20 দিনে পড়া সম্ভব না, কিন্তু তোমার যদি বেসিক ভালো থাকে, তোমার যদি পড়াশোনা ভালো থাকে তাহলে সম্ভব। তাইলে তুমি যা কিছু না পড়া পরীক্ষা দিলেও সম্ভব। যেমন এই আমি বলি মানে তাহমিদের যেমন হলো, মানে নিজের ভাই বলে না, যেমন হলো মেডিকেল পরীক্ষা দেওয়ার পর একটা অক্ষরও পড়ে নেই, ঠিক 1 মাস পরে যায় ডেন্টাল পরীক্ষা এমনি দিতে গেছে, কিচ্ছু পড়ে যায় নাই, তাও পরে বলে কি হয়েছে 180তম হয়েছে, কিচ্ছু পড়ে দেয় নাই। এখন তুমি যখন কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু কি হয় নাই, মানে মেডিকেলে হয় নাই, পরে তো ডেন্টালও দেওয়া হয়নি, বা ডেন্টালও হয় নাই, বা ডেন্টাল দিতেই না করছিলাম। তো এটাই বললাম, মানে তোমার যখন প্রিপারেশন ঠিক হয়ে যাবে তখন তুমি না পড়ে গেলে পরীক্ষা দিয়ে চান্স পাবা। আর প্রিপারেশন যদি না থাকে তুমি যদি তাহলে 1 বছর বেরো চান্স পাবা না, 2 বছর বেরো চান্স পাবা না। যারা চান্স পায় না 2 বছর বেরো পায় না, কেন পায় না? ওর ল্যাকিংস আছে, মানতেই হবো। ও যতই কিছু বলুক, ও যতই বলুক, ভাগ্যের দোষ দেখ, ও যাই দোষ দেখ, বাপ মায়ের দোষ দেখ, নিজের দোষ দেখ, যা কিছু করুক, ও পড়াশোনা কম করছে, ওর অবশ্যই ল্যাকিংস আছে, অবশ্যই ল্যাকিংস আছে। তোমারই বলতেছি, তুমি যদি চান্স না পাও তোমারই বলতেছি। তোমরা নির্লজ্জ বেহায়া, মানে কি বলবো, মানে নিজের কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, মানে কোনো লজ্জা শরম কিচ্ছু নাই, পড়াশোনার করতে চাও না, খালি ঘুরবো ফিরবো, চিল করবো, শেষ। আবার খালি শুয়ে শুয়ে স্বপ্ন দেখবো, আল্লাহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে পারতাম, এত সুন্দর ক্যাম্পাস, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা লেট থিংস লাইট মানে কি বলছি, যে একটা জিনিসকে পাশে রাখো। পাশে রাখো মানে কি, তুমি একটা জিনিস তোমার সামনে মোবাইলটা আছে, না রেখে তুমি মোবাইলটা সরাই রাখলা, তাহলে মানে কি তুমি তারা কি করলা, অবজ্ঞা করলা, মানে ইগনোর করলা। তাহলে লেট থিংস লাইট মানে কি, ইগনোর, ঠিক আছে। তারপর হি হেটস, দেখো টু বি, ঠিক আছে, টু আর বিং কিপ্ট, হি হেটস টু বি কিপ্ট, ঠিক আছে। কারণ হলো বিং কিপ্ট এনে আসতেছে না, বিং আসার কোনো প্রশ্ন নাই, টু আসতে পারবে না কারণ কেপ্ট আছে, তাহলে এই দুইটা বাদ প্রথমে, তাহলে এই দুইটার মধ্যে আসবো। টু বি একটা ওয়েটিং আছে, একটা টু ওয়েট আছে। হি হেটস কিপ্ট, এখানে হি হেটস কেপ্ট যখন আসলো, তাহলে বলো তো এটা 4 নাম্বারটা কি হবে, 4 কি হবে, 4 নাম্বারটা কি হবে? স্বপ্ন শুয়ে দেখতে হয় না, আমি বলছি কি, এপিজে আব্দুল কালাম আমার বিখ্যাত একটা, আমি কালকে বলছি, আমার যে প্রমোশনাল ভিডিওতে বলছি, আমার সবচেয়ে ফেভারিট লাইন, ঠিক আছে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, শুয়ে ঘুমায় যেটা স্বপ্ন দেখে, ওটা স্বপ্নই না। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দিবে না, যেটা তোমার ঘুমাইতে দিবে না, ওটাই স্বপ্ন। স্বপ্ন শুয়ে দেখার কিছু নাই, স্বপ্ন শুয়ে দেখার কিছু নাই। তাহলে হি হেটস টু বি কেপ্ট, টু বি কেন আসছে, কারণ কেপ্ট আছে, আমরা বলছি ভার্বের 3 ফর্ম থাকলে টু বি আসতে হবে। ঠিক আছে, এরপরে কি বসে, এরপরে আমার জিরাম ফর্ম বসে, তাহলে টু বি কেপ্ট ওয়েটিং বলবে, টু বি কেপ্ট ওয়েটিং হবে, ঠিক আছে, গুড, ভেরি গুড। তারপর 5 নাম্বারটা ইনফিনিটি স্টার, 1 বছর 2 বছর পরে এটা আসবেই এই আফটারের পরে, এই বলো, এটা হলো একদম ছোটবেলার প্রশ্ন, ঠিক আছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার পূর্বে এই রোগীটি মারা গেল, ছোটবেলা পড়তাম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর আসিবার পূর্বেই রোগীটা মারা গেল, ঠিক আছে। ডাক্তার আসিবার পূর্বেই রোগীটা মারা গেল, হ্যাঁ ওটা কেপ্ট ওয়েটিং হবে, ঠিক আছে। কি বলছি, ডাক্তার আসিবার পূর্বেই রোগীটা মারা গেল, তাহলে আই কেম হেয়ার আফটার দ্য রেন, ঠিক একইভাবে এরকম আর কি, হ্যাঁ, আই কেম হেয়ার আফটার দ্য রেন, রোগী আসিবার পূর্বে ডাক্তারটা মারা গেল, ঠিক আছে। যেমন আজকে দিয়েছে টিচার আসিবার পূর্বেই স্টুডেন্টরা কি হলো, মানে কি স্টুডেন্টরা হলো হতাশ হয়ে গেল, আমি আসার আগে দেখছি যে তারা সব হতাশ হয়ে গেছে। যাই হোক, আই কেম হেয়ার আফটার দ্য রেন, এটা একটা ইনফিনিটি স্টার নিয়ম, এটা আজকে থেকে পড়াই দিচ্ছি, এটা সারা জীবন মনে রাখবা। দেখো বিফোর মানে কি, বিফোর মানে পূর্বে, বাংলা ওয়ার্ড বোঝাই, আফটার মানে পরে, আফটার মানে পরে, এটা জানো তো নাকি, না এটা জানো না? বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে, পূর্বে মানে এই যে পূর্বে কি হবে ভাইয়া, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বড়টা পূর্বে মানে যার অর্থ যা, সেইখানে এগুলো কি বড়টা হবে। আফটার মানে পরে, তাহলে পরে যায় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বা বি3 ফর্ম হবে, শেষ। একদম মুখস্থ করার কোনো কারণই নাই এখানে।
ভাইয়া কি বলছে, বিফোর শব্দের অর্থ হলো ভাইয়া পূর্বে, পূর্বে তাহলে ভার্ব 3 থাকবে। আফটার শব্দের অর্থ হলো পরে, পরে তাহলে ভার্ব 3 থাকবে। তাহলে তাহলে উল্টা পাশে কি থাকবে ভাই, উল্টা পাশে ভার্ব 2 থাকবে, মানে পাস্ট টেন্স থাকবে, উল্টা পাশে ভার্ব 2 থাকবে, শেষ। ঠিক আছে, তাহলে যার যা অর্থ, জীবনে কোনোদিন ভুল হবে না, জীবনে কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, যার যা অর্থ, ঠিক আছে, যার যা অর্থ তার আগে বড়টা বসবে, মানে B3 বসবে। যার যা অর্থ তারপরে হলো কি বসবে, B3 বসবে, আর বাকি জায়গায় B2 বসবে। এখন বলতে পারো ভাই B2 মানে কি, B2 মানে হলো পাস্ট টেন্স, আর B3 মানে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। এখন দেখো তো এনে আমার খুব সহজ করে, মানে এটা কি কোনো কঠিন প্রশ্ন, কোনো কঠিন প্রশ্ন এটা। আফটার আছে, আফটার মানে তাহলে পরে, পরে কি হবে ভাইয়া, পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। আর আফটারের আগে কি হবে, B2 ফর্ম। এই দেখো অটোমেটিক B2 ফর্ম আছে, কেম আছে। তাহলে স্টপটা এটা B2 ফর্ম, স্টপ তো বেস ফর্ম, বাট ওয়াজ স্টপ হবে না, তাহলে আনসার কি, হ্যাড স্টপ। ঠিক আছে, 5 নম্বরটা আনসার বলো। এই 5 নম্বরটা আনসার বলো, 5 নম্বর, 5 নম্বরটা আনসার বলো, দ্রুত দ্রুত 5 নম্বরটা আনসার বলো। হ্যাঁ বলো বলো, দ্রুত দ্রুত কমেন্ট করো। ঠিক আছে, গুড। 6 নম্বরে চলে আসো, দ্য সিনোনিম অফ ব্রিটাল। বলো বলো দ্রুত, 6 নম্বরটা বলো দেখি। হ্যাঁ 6 নম্বরটা বলো। ব্রিটেল মানে বঙ্গুর, একদম বঙ্গুর একটা। ঠিক আছে, ব্রিটেল। ডি ডি ডি, ভেরি গুড ভেরি গুড, হেড স্টপ, ডি ডি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। এটা বলো 6 নম্বরটা বলো, দ্য সিনোনিম অফ ব্রিটেল, দ্য সিনোনিম অফ ব্রিটেল, দ্য সিনোনিম অফ ব্রিটেল। সিনোনিম বলছে, গুলি করবো কিন্তু একদম পোলাবান। সিনোনিম মানে সমার্থক শব্দ, সিনোনিম মানে সমার্থক শব্দ। প্রিয়ন্তী, সিনোনিম মানে সমার্থক শব্দ। ব্রিটেল মানে বললাম বঙ্গুর, আর তুমি বললো স্ট্রং। স্ট্রং মানে তো হলো কি, মানে শক্তপোক্ত। ঠিক আছে, বা হলো শক্তিশালী। তাহলে হইল, বলো। বঙ্গুর মানে বুঝো তো, যে ধরো এই জিনিসটা যদি আমি, এই জিনিসটা যদি আমি কি করি, এই জিনিসটা যদি আমরা ভাঙা ফেলাতে পারি, একদম মানে টোকা দিলে ভেঙে যেতেছে এরকম। একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস হলো কি, একটা জিনিস সফট, সফট মানে নরম। ধরো হলো তোমার কথা হলো এই চামড়া বা আমার শরীরের এই নরম, পেটটা আমাদের নরম থাকে, নরম। এটা চাপ দিলে একটু নরম নরম, সুন্দর একটু নরম। ঠিক আছে, আচ্ছা। টাফ মানে কি, টাফ মানে হলো কি শক্ত, মানে কঠোর। ধরো এই এটা একটা টাফ, টাফ পার্ট, শক্ত একটা জিনিস। আচ্ছা, স্ট্রং মানে শক্তিশালী, যেমন শক্তিশালী আমি। আর ফ্রেজাল, ফ্রেজাল মানে বঙ্গুর, একদম ভেঙে যেতেছে, ডুব 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 করে পরে মানে টোকা মারলে পরে যেতেছে। ঠিক আছে, টুকরা মানে আর কি বলে, ভেঙে ভেঙে ঘোরা ঘোরা হয়ে পড়তেছে, এটাকে বলা হলো কি, ভঙ্গুর। ঠিক আছে, সহজ জিনিস ভুল করা যাবে না। এন্টোনিম কাজ করতেছিল মাথায়। আচ্ছা, সফট কেন তোমাদের মাথায় আসতেছে আমি বুঝলাম না, সফট কেন মাথায় আসতেছে? এই সফটকে মাথা মাথা বাড়ি দেওয়া উচিত। ব্রিটল মানে গেলো বঙ্গুর, আর সফট মানে নরম। এই একটা জিনিস নরম মানে কি, বঙ্গুর। পৃথিবীতে নরম জিনিস মানে বঙ্গুর। এই পৃথিবীতে নরম জিনিস মানে বঙ্গুর। কি বোঝাবো তোমার কাছে? নাইও নরম জিনিস কিছুটা। এই নরম জিনিস ভাঙা যায়, কি দিয়ে বুঝাবো এখন? তোমার কাছে একটা হলো কি, রাবারের বল আছে, রাবারের বল নরম, একদম সফট নরম। ওটা ভাঙতে পারবা তুমি? সারাদিন টানলে গুতাইলে ভাঙবো? ইম্পসিবল। সফট আর ফ্রেজালের মধ্যে তুমি ঝামেলা বাজাইতেছো কেন? সফট মানে নরম, নরম জিনিস তো নরম হইলে যে পৃথিবীতে ভেঙে যায়, ব্যাপারটা তেমন না। একটা রাবারও অনেক নরম, রাবারে তুমি চাইলেই ভাঙতে পারবা? রাবার কি ফ্রেজাইল? ইম্পসিবল, রাবার তো ফ্রেজাইল না। তো তোমার বলতেছিল না ব্রিটেল মানে বঙ্গুর, ভেঙে যায় যে জিনিসটা। ঠিক আছে, ওটা এটা সফট তুমি কেন দিতে যাচ্ছ? সফট মানে নরম, একটা জিনিস নরম হওয়া মানে তো ওটা ভেঙে যাবে না। পৃথিবীর সব নরম জিনিস ভাঙে না, তাহলে রাবার ভেঙে যেত। রাবার কি চাইলেই ভাঙা যেত? রাবারকে ভাঙা যাচ্ছে না, তাই ব্রিটেল মানে এখানে সফট নিয়ে কোনো টেনশন করা যাবে না, সফট নিয়ে কোনো ধরনের কথা বলা যাবে না, বুঝে পড়তে হবে। সফট সফট, হ্যাঁ হ্যাঁ। ফ্রেজাইল হলো, ব্রিটেল হলো মশার কয়েল। ঠিক আছে, চাপ দিলে ভেঙে যেতেছে। ওটা কি নরম? এই মশার কয়েল নরম, চাপ দিলে ভাল লাগে, এরকম সুন্দর সফট, সফটি সফটি সফট সফট পেয়েছে। একদম হাতুড়ি দিয়ে বাইরে একদম মাথাগুলো একদম বদমাশ পোলাপান, পড়ালে কোনো ঠিক ঠিকানা নেই। এত সহজ এটা, মানে এটা কত জায়গায় যাচ্ছে, মেডিকেল থেকে শুরু করে প্রচুর জায়গায় এই প্রশ্নটা আসছে। মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি সব জায়গা থেকে এই প্রশ্ন আসছে। ব্রিটেল এর মধ্যে হের সফট পেয়েছে, মাথাটাই গরম হয়ে গেছে। সফট পেয়েছে, সফট করে একদম সফট, একদম মাথা দিয়ে বের করে দিন সফট। দেখ 7 নাম্বার, উই নিড টু ডু মোর টু দ্য পোর ফ্লাড ভিকটিমস। ঠিক আছে, দেখো
এটা একটা কি আসছে, গ্রুপ ভার্ব আসছে। তাহলে দেখো এখানে কিন্তু ভোকাবুলারি পার্ট, আমি বারবার বলছি ভোকাবুলারি পার্টগুলো ভালো পড়ার জন্য, ভোকাবুলারি পার্টগুলো ভালো পড়ার জন্য। ওকে, আচ্ছা এই যে উই নিড টু ডু মোর টু, এটা একটা গ্রুপ ভার্ব আসছে যে কি করতে পারি আমরা, ঠিক আছে, রিচ আউট টু, ঠিক আছে, লিভ আপ টু, পুট আপ উইথ, মেকআপ ফর। এখন তোমার কাছে মনে হতে পারে ভাই এটা হলো কেমনে দিব আর কি, এই যে বললাম এই জন্য গ্রুপ ভার্বে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, গ্রুপ ভার্বে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা ভোকাবুলারি পার্ট, এটা তোমাকে কেউ তোমার মাথার মধ্যে আমি সারাদিন তোমার নিয়ম পড়ে লাভ আছে, এটা তোমার মুখস্থই করতে হবে, কিন্তু উপস্থিত বুদ্ধি থাকলে হয়ে যায়। এখানে রিচ আউট টু, লিভ আপ টু, পুট আপ উইথ মানে মানে ঠিক আছে, পুট আপ উইথ সহ্য করা আর কি, দরকার না, বাদ দাও। মেক আপ ফর, এটা হলো ক্ষতিপূরণ করা। এখন এইখানে দেখো এখানে কি আছে, এখানে আছে আমার হলো কি ফ্লাড ভিকটিমস, মানে বন্যায় যারা হলো কি ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যায় যারা কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ আমাদের মন নরম, তো মন নরম কি আর বলবো, মন নরম। আচ্ছা যাই হোক, এটা কি বলছি, ফ্লাড ভিকটিম, যখনই তোমার হলো একটা বন্যায় ক্ষতিগ্রস্ত কি আছে, আমার বন্যায় যারা ক্ষতিগ্রস্ত আছে, ক্ষতিগ্রস্তদের কি করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। তো ক্ষতিপূরণ দেওয়া মানে মেকআপ ফর, তাহলে এই জন্য এটাতে কি হবে, মেকআপ ফর হবে, মেকআপ কি হবে, ফর হবে, ঠিক আছে। এই 7 নম্বরের কোনো নিয়ম নাই, এই 7 নম্বর হলো কি গ্রুপ ভার্ব থেকে আসছে, বুঝতে হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে। গ্রুপ ভার্বের জন্য প্র্যাকটিস আর একটু উপস্থিত বুদ্ধি। আচ্ছা এই আগের প্রশ্নটা দেখো তো, এই যে দেখো প্রশ্নের যে রিপিটেশন হয়, দেখো তোমাদের একটু আমি আবার দেখাই, প্রশ্নের যে রিপিটেশন হয় সেটা তোমরা দেখো। দেখো এই যে এই প্রশ্নটা দেখো, এটাতে কি ছিল, এই দেখো মাস্ট হ্যাভ রিড, দেখছো এই প্রশ্নটা মাস্ট হ্যাভ দিয়ে আসছে। ঠিক পরে এটাতে আসো, দেখো একই প্রশ্ন, যে ইউ মাস্ট ডেস অফ হেলেন কেলার, হেলেন কেলার একটা পাস্ট টেন্স যেটা অতীতে ঘটেই গেছে, ঠিক আছে, যে অতীতে যেটা কি হয়েছে, ঘটেই গেছে। তাহলে বলো এটা কি হবে, তাকে একই প্রশ্ন, এই জন্য বলি বারবার প্রশ্ন সলভ করতে, সেম প্রশ্নটা পরের বছর আসছে, মানে এটা যদি কেউ দেখে, এই প্রশ্ন দেখলে পরের প্রশ্ন তার এমনিতেই পারা উচিত। তাহলে বলো এটা কি হবে, ইউ মাস্ট কি হবে, ইউ মাস্ট কি হবে, সি, ভেরি গুড। হ্যাঁ ফিরোজা বেগম, প্রিয়ন্তী, ঠিক আছে। তাহলে সেম টাইপের প্রশ্ন কিন্তু বারবার আসতেছে, সেম টাইপের প্রশ্ন কি আসতেছে, বারবার আসতেছে, সেম টাইপের প্রশ্ন বারবার আসতেছে, ক্লিয়ার। তাহলে ইউ মাস্ট কি হবে, হ্যাভ হার্ড অফ কি, হেলেন কেলার। তারপর দ্য ওয়ার্ড ডিসেপারেশন ইজেন্ট কি হবে, বলো এই 9 নম্বরটা বলো, 9 নম্বরটা খুব সহজ প্রশ্ন, 9 নম্বরটা খুব সহজ প্রশ্ন, বলো 9 নম্বরটা বলো, 9 নম্বরটা বলো। হ্যাঁ ওটা সি যারা বলছো ভেরি গুড, সি নাম্বারে যারা বলছো তারা ভেরি গুড। আফরিন দিশা ডি, ফিরোজা বেগম ভাই রসায়নের সেকেন্ড কোশ্চেনটা দেখাবেন, রসায়নের সেকেন্ড কোশ্চেন, রসায়ন কই দিল, আমি রসায়ন তো পারি না। নাউন ওই যে আরেক লতিফা, আচ্ছা ভাইয়া এ তো হতে পারে, কোনটাই হইতে পারে, না এপ্রোপ্রিয়েট হিসেবে সি ঠিক আছে, ঠিক আছে, এও হইতে পারে বাট এটা এপ্রোপ্রিয়েট যায় না। হ্যাঁ হারুন রশিদ, জাহান মীরা, স্বর্ণা, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে। আর আমি বলছি কি বলে, সবাই হলো যার যে আছে সব জায়গায় ঘোষণা দিয়ে দাও, আসছে 5 তারিখ শুভ দিন, সেদিন কি হবে, বোটানি ম্যারাথন হবে, আসছে 5 তারিখ সেরা দিন, বোটানি ম্যারাথন হবে।